আমাদের যে জেনজি রয়েছে এবং যারা নতুন জেনারেশন রয়েছে তারা আমাদের ধর্মের ব্যাপারে খুব কম জানে। ব্রহ্মার সাথে নাকি তার মেয়ের বিয়ে হয়েছে, সরস্বতী, কিন্তু এর মধ্যে যে মাল্টিভার্সের একটা কনসেপ্ট রয়েছে, ইতিহাস আমাদের না ভালোভাবে পড়ানো হয়। যাকে তাকে যখন তখন একটা কিছু রং লাগিয়ে দেওয়া হয়। আমাদের যে এডুকেশন সিস্টেমটা রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা কোনো সাবজেক্ট নেই লয়ের ব্যাপারে। তুমি যদি অডিয়েন্সের টাইমের ভ্যালু দাও, তোমাকে তোমার আর্নিং নিয়ে ভাবতে হবে না। সোশ্যাল মিডিয়া বুলিংটা বন্ধ করা উচিত। মানে একটা মানুষকে এত পরিমাণে টিজ করা উচিত নয় যে সেই মানুষটা শেষ পর্যন্ত ঠিক করলো যে আমি আর বেঁচে থাকতে চাই না। ऑडियंसেরও তো বুঝতে হবে যে আমারও তো টাইমের ভ্যালু আছে। तुम जल्दी से इस वीडियो को लाइक कर दो, नहीं तो तुम्हारे मम्मी पापा मर जाएगा। একটা 7 বছর 8 বছরের বাচ্চা যদি এরকম ধরনের এক্সপোজিং কন্টেন্ট এখন থেকে কনজিউম করতে শুরু করে, তাহলে তাদের মানসিক পরিস্থিতি কীরকম হবে তুমি দেখবে। একটা দুটো রিল দেখবে, তারপরে দেখবে ওই পার্টির সব সাপোর্টিং জিনিসপত্র তোমার কাছে আসতে শুরু করবে ফিডে। ব্রেন ওয়াশ করে দেওয়া, পুরো ব্রেন ওয়াশ করছে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন রোমাঞ্চপিডিয়া চ্যানেলের সঞ্চালক এবং ইউটিউব ইনফ্লুয়েন্সার মিঠুন অধিকারী। যারা নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল খুলেছেন তাদের জন্য এই পডকাস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানান বিষয়ে কথা হয়েছে যা আপনাদের কাজে লাগবে। এছাড়াও আরও অনেক টপিকে আমরা আলোচনা করেছি এই পডকাস্টে। কেমন আছো মিঠুন? ভালো আছি দিদি। তোমাকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। তোমার স্টুডিওতে এসেছি, এখানে এসে অনেক কিছু দেখতে পারছি, ভালো লাগছে এবং অনেকটা ইন্সপায়ার ফিল হচ্ছে। আমিও চেষ্টা করছি একটা অফিস ওপেন করার। অনেক বছর ধরে কাজ করছি, বাড়িতেই করছি, একাই করছি, তো দেখে অনেক কিছু ভালো লাগছে। তুমি কেমন আছো বলো? আগেই থ্যাংক ইউ বলতে হবে তোমাকে, কেন তুমি এত সুন্দর সুন্দর কথা প্রথমেই বললে। আমি ভালো আছি। আর দেখো, ব্যাপারটা হচ্ছে আমি তো তোমাকে দেখেও ইন্সপিরেশন নিই, কেননা তুমি তো ইউটিউবে আমার থেকে অনেক সিনিয়র। আমি নতুন শুরু করেছি, তুমি এত কম সময়ে চ্যানেলটাকে এতটা ভালো জায়গায় পৌঁছেছো, এটা দেখে সত্যিই শেখা উচিত সবার। অবভিয়াসলি। এবং আমিও বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে দেখো, আমরা ইউটিউব করি বা নিউজ মিডিয়া, আমাদের তো মেইন হচ্ছে অডিয়েন্সের সাথে কানেক্ট করা। তো তুমি অলরেডি 13 ইয়ার্স নিউজ মিডিয়াতে রয়েছো এবং সেখানে তোমার এক্সপিরিয়েন্সটা অডিয়েন্সের সাথে যেভাবে কানেক্ট করা, ইন্টারেক্ট করা, সেটা অনেকটা বেশি। এবং কিন্তু সেটা নয়, জানো তো, ব্যাপারটা না দুটো খুব আলাদা। নিউজ মিডিয়াটা তুমি যদি বলো, খবর পড়াটা, আর এই যে ইউটিউবের জার্নিটা, দুটো না অনেকটা আলাদা। অডিয়েন্সও অনেক আলাদা। মানুষ নিউজে একটা মানুষকে বা অ্যাঙ্কারকে যেভাবে রাখা হয়, রিপ্রেজেন্ট করা হয়, ইউটিউবে এসে ব্যাপারটা অনেক বদলে যায়। আমি তার জন্য আমার কিন্তু অনেক সমস্যা হয়েছে। আমি খুব ফর্মাল হয়ে গেছিলাম নিউজের জন্য, আমাকে এখন একটু ক্যাজুয়াল হতে হচ্ছে। এক্স্যাক্টলি। ইউটিউবে কি হয়, অডিয়েন্স যখন দেখে আমাদেরকে তখন মনে করে যে আচ্ছা, এই মানুষটার সাথে তো আমার অনেক দিনের পরিচয় আছে, তার সাথে আমরা যেভাবে কথা বলি, কমেন্টে রিপ্লাই করতে পারে, তারা নিজেদের সেই মতামতটা দিতে পারে। এই কারণে অডিয়েন্স অনেকটা বেশি কানেক্টেড ফিল করে। অ্যাকচুয়ালি তাই। আমার ইউটিউবে এসে আমি তোমাদের দেখে দেখে আস্তে আস্তে টুকটুক করে শিখছি। এখন আমার একদম শেখার স্টেজ। তবে একটা কথা বলো, নতুন কি কাজ করছো? আমি তো দেখলাম প্রাচীন পথ শুরু করেছো নতুন। হ্যাঁ, প্রাচীন পথ শুরু করেছি। মাইথোলজির উপরে একটা নতুন চ্যানেল হয়েছে। এক্স্যাক্টলি এই চ্যানেলটা তৈরি করার পেছনে একটা আমার অন্য মোটিভ ছিল, সেটা হচ্ছে আমাদের যে জেনজি রয়েছে এবং যারা নতুন জেনারেশন রয়েছে তারা আমাদের ধর্মের ব্যাপারে খুব কম জানে এবং সেক্ষেত্রে কি হয়, তাদেরকে খুব সহজেই ম্যানিপুলেট করা যায়। যে কিছু একটা বলে দিল, লাইক ব্রহ্মার সাথে নাকি তার মেয়ের বিয়ে হয়েছে, সরস্বতী, কিন্তু এর মধ্যে যে মাল্টিভার্সের একটা কনসেপ্ট রয়েছে এবং সেটা যে সায়েন্সের সাথে অনেকটা রিলেট করে, সেই জিনিসটা অনেকেই জানে না। তো এই কারণে আমার এই মাইথোলজি চ্যানেলটা ওপেন করা, এবং যাতে প্রাচীন পথের মাধ্যমে মানুষ জানতে পারে যে অ্যাকচুয়ালি আমাদের রিলিজিয়নটা কী বলছে, কীভাবে আমরা রিলিজিয়নকে আরও বেটারভাবে জানতে পারবো। তো এই কারণে শুরু করেছি। আরও একটা চ্যানেল ওপেন করেছি, সেটা হচ্ছে মিঠুন অধিকারী। এই চ্যানেলটা শর্টস ছাড়ছিলাম এবং আমার প্রথম থেকেই টার্গেট ছিল যে আমি তাদের হয়ে কথা বলবো যাদের হয়ে কেউ কথা বলে না, সাধারণ মানুষের হয়ে। লাইক কালই আমি একটা শর্টস আপলোড করেছিলাম এসএসসি নিয়ে। এসএসসির যে এক্সামটা হচ্ছে ভীষণই বাজে, একটা ভেন্ডরকে দেওয়া হয়েছে, তাদের খুব প্রবলেম হচ্ছে। এই যে শিক্ষিত বেকার যুবক যারা, তাদের ব্যাপারে কেউ কথা বলে না। ইভেন নিউজ মিডিয়াও যদি তুমি বলো, যেখানে ঘন্টার পর ঘন্টা একটা বাজে টপিক নিয়ে ডিসকাস করা হয়, সেখানে এই ভাইটাল টপিকগুলো নিয়ে কেউ কথাই বলছে না। তো
এই মিঠুন অধিকারী চ্যানেলটা বানানোর উদ্দেশ্য এটাই, যাতে আমি সমাজের কিছু এমন দিক তুলে ধরবো যেটা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং মানুষ যাতে হেল্প মানে পায় এখান থেকে। আমারও ইচ্ছে হয় এগুলো, এর জন্য আমিও ধরো একটা মানে পডকাস্টও করেছিলাম যে একজন লয়ারকে নিয়ে, যে কি কি করতে পারে এখন এই মুহূর্তে এসএসসিতে যে সমস্ত টিচাররা রয়েছে যারা কাজ হারিয়েছেন এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা অনেকেই দেখেছেন, আমার বন্ধুবান্ধবরা রয়েছে, তারাও একটু খুশি হয়েছে দেখে যে অন্তত একটু কথা বলা হচ্ছে তাদের হ্যাঁ, নিয়ে। আমারও কিন্তু মনে হয় যে আমাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যখন আমরা Obviously আছে। ইউটিউব করছি। অবভিয়াসলি আছে। এবং ইভেন এই যে তুমি লয়ের কথা বললে, আমরা অর্ধেক মানুষ জানিই না যে আমাদের কি কি রাইটস রয়েছে। হুম। আমি কোথায় কি বলতে পারি, কি করতে পারি, কখন কি কোথায় যাওয়া উচিত আমার, এই যে রাইটসগুলো, এইগুলোর ব্যাপারে কেউ জানে না। ইভেন আমাদের যে এডুকেশন সিস্টেমটা রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা কোনো সাবজেক্ট নেই লয়ের ব্যাপারে। হ্যাঁ, এটা কিন্তু খুব সত্যি কথা। এবং তুমি যদি বলো যে আজকের দিনে ধরে নাও তোমার রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা ধরে নাও কিছু একটা তুমি লিগাল প্রবলেমে ফেসে গেলে, বছরের পর বছর ধরে কেস চলছে, অথচ আমরা লয়ের ব্যাপারে কিছুই জানি না। গিয়ে একেবারে মনে হয় যেন সেই নার্সারিতে পড়া একটা বাচ্চা যেমন প্রথম প্রথম তাকে সব কিছু শেখাতে হয়, অথই জলে পড়তে হয়। একদম অথই জলে আমাদের গিয়ে পড়তে হয়। তো এগুলো নিয়েও আলোচনা করা উচিত। এবং আমি তো তোমাকে বলবো থ্যাংক ইউ এরকম একটা পডকাস্ট করার জন্য। এবং আশা করবো যে তুমি আরও ইন ফিউচার আরও এরকম পডকাস্ট করো। চেষ্টা করছি জানো তো, মানে আমি রিসেন্টলি একটা পডকাস্ট করেছিলাম, ওটা আপলোডও হয়েছে সোনাগাছিতে। সেখানে মহিলারা কি কি ফেস করছে সেটা নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে চেষ্টা করি করতে। জানি না মানুষ কতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। এখনো পর্যন্ত দেখছি যে মানুষ ভালোবাসছে, আমি একটু একটু করে উৎসাহ পাচ্ছি যেহেতু তারা ভালোবাসছেন এর জন্য। এবং তোমার কাজগুলো আমি দেখি তুমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে প্রতিবাদ করো। হ্যাঁ, চেষ্টা করছি। কারণ অনেকেই মানে এবং এটা করতে গিয়ে একটা জিনিস আমি ফিল করেছি, সেটা হচ্ছে যাকে তাকে যখন তখন একটা কিছু রং লাগিয়ে দেওয়া হয়। লাইক আমি যদি কোনো রুলিং পার্টিকে নিয়ে বলি, আচ্ছা তুমি তো ওর দালাল, ওর চামচা, এরকম টাইপের একটা ব্যাপার হয়। তো সেক্ষেত্রে আমাকেও মানে সবার অ্যাগেনস্টই কথা বলতে হয়, এবং এটা বলা উচিত। মানে যার যখন সমস্যা নজরে আসবে তখন যতটা সম্ভব বলবো, বলতেই হবে। অবভিয়াসলি কাউকে টার্গেট করব না, না। কিন্তু যেটা সত্যি সেটা নিয়ে আমাদের মনে হয় প্রত্যেকেরই ভোকাল হওয়া প্রত্যেকেরই উচিত। বলা উচিত। কিন্তু এই যে কাজটা করছো, তোমার কাজটা কিন্তু যথেষ্ট কঠিন, প্রচুর রিসার্চ করতে হয়, মানে পুরো ব্যাপারটা কিভাবে করো? পুরো ব্যাপারটা করার জন্য লাইক আমি প্রথমে একটা টপিককে ডিসাইড করি যে আমি এই টপিকের উপরে আমি পড়ব। এবার আমি চেষ্টা করি ওই টপিকের রিলেটেড আর কি কি ঘটনা ঘটেছে, সেগুলোর অ্যাগেনস্টে কি অ্যাকশন নেওয়া হয়েছিল, এই মুহূর্তে এই টপিকটার অ্যাগেনস্টে কে কী বলছে, কি হতে পারে। আর এখানেই আসে একটা মেইন জিনিস, সেটা হচ্ছে হিস্ট্রি। যে তুমি যত ভালো হিস্ট্রি জানবে তত তুমি ভালো ফিউচারকে তুমি জানতে পারবে যে কিভাবে কাজ হতে পারে। লাইক যদি এই আমাদের আরজি করের যদি আমি ঘটনাটা বলি, যেটা রিসেন্টলি হয়েছিল, এটা নিয়ে লাস্ট প্রায় তুমি ধরে নাও 1 বছর হয়ে গেছে, কোনো স্টেপ নেওয়া হয়নি। এবার আরজি করের এই যে স্টেপ নেওয়া হয়নি, এটা কিন্তু অনেকেই প্রেডিক্ট করতে পেরেছিল। লাইক আমি যদি বলি অনির্বাণ দা, যে টলিউডে অ্যাক্টর রয়েছে, অনির্বাণ দা সে সময় একটা কথা বলেছিল, কথাটা তখন খুব আউটরেজ হয়েছিল কথাটা নিয়ে, যে এই যে সবাই প্রতিবাদ করছে, সবাই মানে সোশ্যাল মিডিয়ায় বলছে এই করছে ওই করছে, এটা একটা ফেইল্ড প্র্যাকটিস। মানে সবাই একটা সময় আসবে, সবাই চিৎকার চেঁচামেচি করবে, করার পর সব আস্তে 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 সব বন্ধ হয়ে যাবে। না কোনো কেউ শাস্তি পেলো, না কোনো ঠিকঠাক করে প্রপার স্টেপ হলো। তো এগুলো নিয়ে আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের বলা উচিত। এবং যদি আমরা লাস্ট আরও 10-12 বছর যদি ঘটনা দেখি, লাস্ট নির্ভয়ার কাণ্ডের পর থেকে সেরকম কোনো মেজর অ্যাকশন নেওয়াই হয়নি। তো আমার তো মনে হয় যে আমাদের লই প্রবলেম রয়েছে, আমাদের আইনেই প্রবলেম রয়েছে। আমার এটা পার্সোনালি মনে হয় আমাদের হয়তো আরো কঠোর হওয়া উচিত আইনের ব্যাপারে। এই জাতীয় ইনসিডেন্টগুলোর ক্ষেত্রে আমাদের আরো অনেক কঠোর হওয়া হয়তো উচিত। কিন্তু মানে অনেকেই বলবেন এখানে হিউম্যান রাইটস চলে আসবে সেখানে অপরাধীদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আমার পার্সোনালি, এটা একান্ত আমার নিজের মত, আমার মনে হয় আরো যদি কঠোর আমরা না হতে পারি এই ধরনের প্রবলেমের সলিউশন হয়তো হবে না। অ্যাকচুয়ালি আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। এই যে ল এনফোর্সমেন্ট যে পুরো ব্যাপারটা রয়েছে, আমাদের ভারতে কিন্তু পুলিশের সংখ্যা অনেক কম। মানে একটা ডাটা অনুযায়ী 100 জনের মধ্যে, মানে 100 জন প্রতি 100 জন নাগরিকের পিছনে 2 থেকে 3 জন পুলিশ থাকা উচিত, এরকম একটা ডাটা আছে। কিন্তু সেটা আমাদের দেশের নাম্বারটা অনেকটাই কম। এবং তুমি যদি ধরে নাও এই যে ল ব্রেক যে ব্যাপারটা হয়, এটা কিন্তু খুব ইনিশিয়াল লেভেল থেকে হয়। আমি লয়ের ব্যাপারে অতটা এক্সপার্ট নই,
কিন্তু যেটুকু আমি নিজে ফিল করতে পারি সেটা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকেই আমাদের অল্প 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 করে এই জিনিসটা ঢুকে যায়। লাইক ধরে নাও গাড়িতে করে যাচ্ছি ঘুরতে, টুক করে একটা নোংরা বাইরে ফেলে দিলাম, বা ধরে নাও এই যে তখনই যদি আমাদের তার উপর যদি অ্যাকশন নাও হতো, সে কিন্তু বুঝতো যে না আচ্ছা ল আছে, তার মানে ল অনুযায়ী আমাকে একদমই চলতে তাই। হবে। না, আমরা তো আইন মানাটা ছোটবেলা থেকে শিখি না প্র্যাকটিক্যালি, মানে শুধু দেখো পুলিশকে দোষ দিয়েও হবে না, আমাদের নিজেদের মধ্যেও প্রচুর প্রবলেম রয়েছে, আনতে হবে সেটা। তো সেগুলো তো বটেই, মানে সমাজের এই দিকগুলো নিয়ে তো আলোচনা করতেই হবে। আমরা শুরুতেই আলোচনায় ঢুকে গেলাম, একটু গুরুগম্ভীর আলোচনা হয়ে গেল না, এবার একটু তোমার কাছে ফিরে আসি, তোমার আলোচনায় ফিরে আসি। তুমি শুরু করলে কি করে ইউটিউবটা? ইউটিউবে আমার ফার্স্ট যে জার্নিটা শুরু হয়েছিল, আমি খুব মোবাইল ঘাঁটতাম ছোটোবেলায়। তো বাড়িতে সবাই বকাবকি করতো যে এত কেন মোবাইল ঘাঁটছিস। তখন থেকে আমার একটা জেদ ঢুকেছিল যে আমি মোবাইল দিয়ে ইনকাম করব, যা হবে হবে, আমি মোবাইল থেকে ইনকাম করবো। আমার গভর্নমেন্ট জবের প্রতি অতটা ইন্টারেস্ট কখনোই ছিল না, বা ধরে নাও 9 to 5 যে জব, অতটা ভালো লাগে না। যে রোজ এক জায়গায় যেতে হবে, একটা কাজ করতে হবে রোজ, আমি ওই জিনিসটা একদমই পছন্দ করতাম না। তো সোশ্যাল মিডিয়ায় এই কারণে আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। ফার্স্ট আমার সোশ্যাল মিডিয়ায় ইন্টারাকশনটা শুরু হয়েছিল একটা ফেসবুক পেজ থেকে, সেখান থেকে আমি টুকটাক আর্নিং করি। দেন ইউটিউব আসলো। ইউটিউবে আমার ফার্স্ট শুরু হয়েছিল একটা কমেডি চ্যানেল দিয়ে, এবং সেখানে আমি বিভিন্ন ধরনের ভাইন্স টাইপের ভিডিও করতাম, বিভিন্ন ক্যারেক্টার প্লে করতাম। তো তখন অতটা আমার আইডিয়া ছিল না, প্রোডাকশন কোয়ালিটি অতটা ভালো ছিল না। দেন আমি এই রোমাঞ্চপিডিয়া চ্যানেলে একটা ফার্স্ট ভিডিও আপলোড করলাম, সেটা হিস্ট্রি রিলেটেড ছিল। আর ওখান থেকে 2019-এ আমি যখন জব করতাম রায়পুরে, ছত্তিশগড়ে, তখন ওখান থেকে জবের পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে আমি রান করি। রান করতে করতে যখন লাইক 1 লাখ সাবস্ক্রাইবার হলো, একটা মানে ভালো অ্যামাউন্ট আসছিল যেটা আমি জব করে পাচ্ছিলাম, সেটা যখন আমি এখান থেকেই দিনে 4 ঘন্টা 5 ঘন্টা করে পেতে শুরু করি, তখন আমার বাড়িতে চলে আসি। বাবাকে বললাম যে বাবা, এরকম এরকম আর্নিং হচ্ছে, তো কি করব, বুঝে চলে আয় বাড়িতে। তো বাবা খুব সাপোর্ট করেছিল। আরেকজন দাদা ছিলেন, সে আমাকে খুব সাপোর্ট করেছে। সে বলছে ভাই তুই চলে আয় বাড়িতে, তোর যদি কিছু প্রবলেম হয় আর্নিংয়ে, আমি আছি তোর জন্য। এটা একটা হিউজ বুস্ট দিয়েছিল। তারপর বাড়িতে আসি, বাড়িতে আসার পরে পুরো ফুল ফ্লেজেডলি ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছি। লাস্ট প্রায় এই আগস্টে 6 বছর হবে। 6 বছরে মানে অনেক অনেক ভালো গ্রোথ তুমি দেখেছো। সম্পূর্ণ কাজ কি নিজেই করতে প্রথম দিকে? প্রথম দিকে সম্পূর্ণ কাজ নিজেই করতাম। ইভেন 5 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত ভিডিও এডিটটা আমি ফোনে করতাম। ফোনে করতাম। কাইন মাস্টার একটা অ্যাপস আছে, তো ওটার মধ্যেই এডিট করতাম। আর একটা ল্যাপটপ ছিল, তবে ল্যাপটপে আমি এডিট করতে পারতাম না, খুবই মানে লো ইসে কী বলবো, লো কোয়ালিটি ছিল ওটা। তো ওইখানে শুধুমাত্র আমি ভয়েসটা রেকর্ড করতাম, আর পুরো এডিটটা ফোনে করতাম, ফোন থেকেই থাম্বনেল বানানো। তবে আজকের দিনে আবার কি হয়েছে, মানে এত পরিমাণে কম্পিটিশন হয়ে গেছে না, যে ওই এতটা লো স্পেসিফিকেশনস নিয়ে আমরা কাজ এখন ইউটিউবে করতে পারবো না। কোয়ালিটি বাড়াতেই হবে, এবং তার জন্য তোমাকে টিম বানাতেই হবে, তাই তো? মানে টিমটা কিন্তু ম্যাটার করে। মানে আমি আমার কাজের ক্ষেত্রেও দেখি, ধরো টিমের সাপোর্ট কিন্তু দরকার। মানে আমি একা সব করে ফেলবো, এটা হয়তো হয়ে ওঠে না, পসিবল নয়। নিজের একটা ভিশন থাকতে হবে, মানে সেই ভিশনটা। আর কি হয় অ্যাকচুয়ালি, আমি তো একা 4টে চ্যানেল রান করছি। আমি লাস্ট 1 বছর হলো যে এডিটর নিয়েছি ফ্রিল্যান্সার, তার আগে পিসিতে নিজেই করতাম। কিন্তু আমি যখন টিম নিলাম, টিম নেওয়ার পরে দেখলাম যে গ্রোথটা অনেক বেশি হচ্ছে, এবং কাজটা অনেকটা একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে। আগে যেমন ধরে নাও ভিডিও শ্যুট করতাম, লাইট নিজে সেট করতে হতো, ক্যামেরা নিজেকে সেট করতে হতো, বারবার উঠে গিয়ে দেখতাম যে আচ্ছা ঠিকঠাক হয়েছে কিনা, অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। এখন কি হচ্ছে, একজন সিনেমাটোগ্রাফার রয়েছে, একটা ভাই রয়েছে, ও আমাকে খুব হেল্প করে। তো কী হয়, কাজটা অনেকটা স্মুথলি হয়ে গেছে, এবং ফ্লোটা ভালো হচ্ছে। আগে যেমন ধরে নাও তাড়াতাড়ি আমাকে ভিডিওটা কী করে শেষ করতে হবে, খুব তাড়াতাড়ি বলছি, জোরে জোরে বলছি, বা স্ক্রিপ্টটা মানে এমন সময় যায় তাড়াতাড়ি করতে গিয়ে কোয়ালিটিটা লো হয়ে যাচ্ছে। তো এগুলো টিম নেওয়ার পরে অনেকটা বেশ সুন্দরভাবে কাজটাই করছে। কেননা রিসার্চ ওয়ার্ক, তোমার যে কাজটা, তাতে রিসার্চ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তুমি নিজেও রিসার্চ করো, তোমার টিমও রিসার্চ করে। মানে এটা আমার মনে হয়, আমার পার্সোনালি আমার কাজের ক্ষেত্রে মনে হয় যে আমি নিজে তো করছি একটা কাজ ধরো, কিন্তু তার সঙ্গে যদি টিম স্ট্রং না হয়, তাহলে সেই ভালো কাজটা ডেলিভার করা খুব মুশকিল, খুব কঠিন। অ্যাকচুয়ালি রিসার্চটা ভীষণ পরিমাণে দরকার। আমাদের যেহেতু আমরা রিজনাল কন্টেন্ট ক্রিয়েটার, বাংলায় করছি, লাইক ধরে নাও একটা টপিকের উপরে আমি রিসেন্টলি ভিডিও করেছি, গুলশান কুমার মার্ডার মিস্ট্রি। তার উপরে হিন্দিতে একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, সে একটা ভিডিও বানালো, বা ধরে নাও ধ্রুব রাঠি করলো, নীতিশ রাজপুত করলো। এবার কি হয়,
ওই সেম কন্টেন্টে যখন আমরা কাজ করতে যাচ্ছি, আমাদেরকে কিন্তু লো এফোর্ট দিলে হয় না। তখন রিসার্চটা আরও ডিপ কী করে করা যায়, তার জন্য 4-5টা বই পড়তে হলো, কী করে ইনফরমেশন বের করা যায়, আরও কি ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা যায়। নইলে তো কমেন্ট সেকশনে অডিয়েন্সরা তো জানে না যে আমাদের ক্যামেরার পিছনে কতটা এফোর্ট রয়েছে। এই যে আজকে আমরা পডকাস্ট করছি, এর পেছনে যে কতজন বসে রয়েছে এখানে কাজ করছে কন্টিনিউয়াসলি, সেই জিনিসটা অডিয়েন্স জানে না। তো তারা কিন্তু কমেন্টে গিয়ে বলে কপি করে দিয়েছে, এর কপি করেছে, ওর কপি করেছে। তো মানে এটা কতটা ফ্রাস্ট্রেটিং, তাই না? ভীষণই 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 মানে খুবই খারাপ লাগে যখন আবার ভালো লাগে যখন সবাই অ্যাপ্রিসিয়েট করে যে না, ওর থেকে ভালো হয়েছে কন্টেন্টটা, তখন ভালো লাগে। আর এর জন্য রিসার্চটা খুব ভালোভাবে করা উচিত, রিসার্চ ছাড়া একদমই নয়। তুমি যেহেতু ইউটিউবে আমার থেকে অনেকটা সিনিয়র, তাহলে তোমার কাছ থেকে কিছু টিপস আমি চাইবো ইউটিউবের। এবং যারা নতুন ধরো কাজ করছে, আমার মতো যারা ধরো মোটামুটি নতুন ইউটিউবে, তাদের তুমি কি বলবে যে কিভাবে কাজটা শুরু করা দরকার? কেউ ধরো নতুন ইউটিউব চ্যানেল খুলবে, তুমি তাদেরকে কি টিপস দেবে? ওকে, আমি বলবো যে একটা ইউটিউব চ্যানেল শুরু করার আগে ফার্স্ট আমাকে ভাবতে হবে যে আমি কেন শুরু করতে চাই। আজকের দিনে তো কন্টেন্টের অভাব নেই। আমি যেরকম ইনফোটেনমেন্ট কন্টেন্ট তৈরি করছি, এরকম তো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। তো আমি তার থেকে কি ডিফারেন্ট করতে পারি, কেন অডিয়েন্স আমাকে চাইবে, সেটা ফার্স্টে বুঝতে হবে। দেন বুঝতে হবে যে একটা মোটিভ, যে আমাকে অডিয়েন্সের টাইম ওয়েস্ট করলে চলবে না। যারা প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করেছে, একটা ভিডিও ছেড়েছে, বলছে ভাই আমার 2-3 ভিউজ হয়েছে, বেশি ভিউজ হয় না। আমি বলছি 2-3 মানুষ তো তাদের দিনের একটা মূল্যবান সময় তোমার ভিডিওর পিছনে দিয়েছে, সে 2 মিনিট দিক 3 মিনিট দিক। তুমি কাউকে গিয়ে যদি বলো ভাই তুমি 3 মিনিট এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, সে দাঁড়িয়ে থাকবে না, সবাই বিজি আজকের দিনে। তো আমাকে ফার্স্টে ভাবতে হবে যে আমার মোটিভ কী। সেকেন্ড হচ্ছে কি, আমি কোনোভাবে অডিয়েন্সের টাইম ওয়েস্ট করবো না, তার জন্য আমাকে বেস্ট কোয়ালিটি দিতে হবে। আর শুরু করার আগে বেশি কিছু অনেকে আছে খুব ভয় পায় যে কীভাবে বলবো, কীভাবে করব। আমরা যতক্ষণ না কাজটা শুরু করব, এই পডকাস্টটা করতে আসার আগেও আমি এতদিন ধরে এত চ্যানেল চালাচ্ছি, তারপরেও কি বলবো, গিয়ে কি করব, কিন্তু যখন এখানে আমি বসছি, বসার পরে একটা স্মুথলি একটা ওয়ে তৈরি হয়ে যায়। তো ইউটিউব চ্যানেলটা ওই রকম, যখন আমরা প্রথম দিকে শুরু করি অনেক আইডিয়া থাকে না, শুরু করতে 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 অনেক আইডিয়া আসে, কাজ করতে কাজ করতে করতে চলে আসে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বড্ড গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এখন। একদম। মানে এসইওটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, মানে তুমি কিভাবে এসইওটা করো? ওকে, আমি যখন ইউটিউব শুরু করেছিলাম, এসইও বলতে অনেক কি শুনতাম, যে এসইও বলছে। আমি নিজে অতটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এইসবের ব্যাপারে একদমই নেই। এসইওর একটা সিম্পল ফান্ডা হচ্ছে গিয়ে, তুমি কি করে 10 জনের মধ্যে একজন হবে। তোমার সামনে 10টা ভিডিও রয়েছে, 10টা ছবি রয়েছে, তুমি তোমার নিজের কন্টেন্টটাকে কি করে ডিফারেন্সিয়েট করবে তাদের মধ্যে দিয়ে। এবার 10 জন যেরকম থাম্বনেল বানাচ্ছে, সেম থাম্বনেল বানালে তো চলবে না, কারণ তাহলে তো ডিফারেন্ট কিছুই হচ্ছে না। তোমাকে তোমার থাম্বনেলটা একটু ডিফারেন্ট করতে হবে, তোমার টাইটেলটা একটু ডিফারেন্ট করতে হবে, যাতে অডিয়েন্স কাউকেই সময় দেয় না। আমার যদি একটা কন্টেন্ট হয়, আমি স্ক্রল করতে করতে একটা কন্টেন্ট আমার সামনে আসলো, আমি যারই চ্যানেল হোক না কেন, আমি 1 থেকে 2 সেকেন্ড সময় দেবো, তাও অনেকে দেয় না। ওই 1 থেকে 2 সেকেন্ড সময় যাতে ওটা আমি ভালোভাবে দেখতে পারি, নজরটা কাটতে পারি, এটাই এসইও আমার কাছে, একদম সিম্পলি যদি বলতে চাই। তার মানে তুমি থাম্বনেলের উপরে গুরুত্ব দিতে বলছো প্রচন্ড বেশি পরিমাণে, তাই তো? প্লাস টাইটেল। একদম। তুমি যখন প্রথম শুরু করেছিলে, এই জিনিসগুলো কি শিখেছিলে কোথাও, না নিজে নিজে করতে করতে শিখেছো? পুরো নিজে নিজে শিখেছি, খুব টাফ ছিল। ফার্স্টে যখন কমেডি চ্যানেলটা চালাতাম, তখনকার থাম্বনেলগুলো একদম বাজে ছিল। এখন ফিল করতে পারি যে ভাই এগুলো কি বানিয়েছিলাম আমি, ঠিক আছে, একদম ফালতু। তারপরে করতে 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 অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, এবং আজকের দিনে অনেকে আছে না, ইউটিউবের জন্য অনেক কোর্স করে, অনেক কিছু শেখে। বাট আমি বলবো যে ইউটিউবের জন্য আলাদা করে কিছু কোর্স করার অতটা দরকার হয় না। তুমি যদি জানার ইচ্ছা থাকে, তুমি ইউটিউবে হাজারো একটা ভিডিও পেয়ে যাবে। এসইও কী করে করতে হয়, থাম্বনেল কী করে বানাতে হয়, বাংলায় সার্চ করলেও 10টা ভিডিও আসবে, কিন্তু লোকে বলবে আমাকে একটু শিখিয়ে দাও। তুমি যদি কাজটা করতে চাও, তুমি যদি জিনিসটাকে ভালোবাসো, তুমি নিজে থেকেই শেখো, তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হবে। এবং ইউটিউবের অ্যালগোরিদম তো অলওয়েজ চেঞ্জ হয়। আজ থেকে 5 বছর আগে আমি যে থাম্বনেল বানাতাম, সেই থাম্বনেল তো আজকে চলবে না। আবার আজকে যে থাম্বনেলটা বানাচ্ছি, সেটা যদি আজ থেকে 5 বছর আগে দিতাম, সেটা চলতো না। তো এটা অলওয়েজ কী হবে, ওই ট্রায়াল অ্যান্ড
এররের মধ্যে থাকে একটা, যে তুমি রিসার্চ করছো, দেখছো, দেন তুমি কাজে লাগাচ্ছ, ওটা চলছে, দেন আবার চেঞ্জ করছো, এরকমভাবেই হবে। তুমি ইউটিউবের অ্যালগোরিদমের কথা বললেই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো, আমিও একটু বুঝি তোমার কাছ থেকে। সত্যি বলতে অ্যালগোরিদম জিনিসটা কি সেটা কেউই জানে না, মানে ইভেন আমিও জানি না, ইউটিউব থেকেও কখনো ডিসক্লোজ করে না। অ্যালগোরিদম বলতে ওরা যেটুকু বোঝায়, আমি যেটুকু এতদিন ধরে কাজ করে বুঝেছি, সেটা হচ্ছে একটা ওদের সফটওয়্যারই কিছু একটা ইস্যু মানে ব্যাপার থাকে, যার মাধ্যমে একজন অডিয়েন্সকে ওরা অডিয়েন্সের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে তাকে ভিডিওটাকে ওরা পুশ করে। সেক্ষেত্রে অডিয়েন্সের ইন্টারেস্ট নানা রকমভাবে দেখে ওরা। অডিয়েন্স কোথায় থাকে, সে কী ভাষায় কথা বলে, সে তার ফোনে আর কি কি করে, ঠিক আছে, কারণ গুগলে যেহেতু সার্ভিস, ওরা সব কিছু ট্র্যাক করতে পারে। তারপরে ও কোন ভিডিওটা কতক্ষণ ধরে দেখেছে তার উপরে ডিপেন্ড করবে যে আচ্ছা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছে, তার মানে এই ভিডিওটা পছন্দ করতে পারে, ওকে সাজেস্ট করলো ওটা। তারপরে যখন ওই রকম টাইপের ভিডিও আবার একটা দেখলো, এইভাবে করতে করতে ও লাগাতার ওই ধরনের ভিডিওগুলো সাজেস্ট করতে থাকে। এবং ইউটিউবের অ্যালগোরিদম যেটা, সেটা এখন তো এআই করে দিয়েছে, ঠিক আছে, ওরা কাউকে ডিসক্লোজ করে না, কারণ একবার যদি কেউ ইউটিউবের অ্যালগোরিদমটা বুঝে যায়, সে ইউটিউব ক্র্যাক করে ফেলতে পারবে, মানে সে যে কোনো ভিডিওকে ভাইরাল করে দিতে পারবে। তো ওরা কিছু বলে না, এবং আমরা যেটুকু বুঝতে পারি যে সবসময় ইউটিউব মানে ওদের সাথে যখন কথা হয় তখন ওরা বলে যে একটু ভালো কাজ করতে হবে, তুমি ভালো কাজ করো, তোমার ভিডিও এমনি চলবে। আমরা অনেক সময় শুনে থাকি, ধরো যারা বড় বড় ইউটিউবার, তারা নাকি সেই অ্যালগোরিদমটা ক্র্যাক করে ফেলেছে অলরেডি, তার জন্য তাদের আর কোনো সমস্যাই হয় না। বলা হয় এটা যে তারা ক্র্যাক করে ফেলেছে, আবার ইউটিউবে অ্যালগোরিদম ক্র্যাক করা যায় না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। হয় কি, মানে আমরা বুঝতে পারি যে অডিয়েন্স কি পছন্দ করছে, এটা তো অলওয়েজ চেঞ্জ হয়, ইউটিউবে অ্যালগোরিদম প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হয়। লাইক কোনো মাসে তুমিও হয়তো এতদিন ধরে যেহেতু করছো ইউটিউব, তুমি ফিল করতে পারবে যে কোনো একটা মাসের পার্টিকুলার টাইমে হঠাৎ করে তোমার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেল, বা কোনো একটা ভিডিও হঠাৎ করে তোমার চলছিল, সেটা 3 বছর পুরনো একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। তো কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি আমরা আমরা জানি না, তবে মেইন হচ্ছে গিয়ে অডিয়েন্সের ইন্টারেস্টটা বোঝাটা হচ্ছে মেইন। সেটা যদি কোনো ক্রিয়েটার বুঝতে পারে যে আচ্ছা আমার অডিয়েন্স, লাইক আমি তোমাকে বলছি, আমার এখন লাস্ট আমি একটা ভিডিও করেছিলাম, বাংলাদেশে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, সেটা নিয়ে ভিডিও করেছে, ওটা প্রায় 1.3 মিলিয়ন মতো ভিউজ হয়েছে। এবার আমি যদি বুঝতে পারি যে আমার অডিয়েন্স নেক্সট ভিডিওটা কী নিয়ে চাইছে, তাহলে অ্যালগোরিদম ক্র্যাক হয়ে যাবে যে হ্যাঁ ভাই এই নিয়ে ভিডিও বানিয়েছি তো অডিয়েন্স পছন্দ করেছে। তার মানে তুমি কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে ওটাই বলছো যে নিশটা ফলো করতে হবে খানিকটা, মানে প্যাটার্নটা এক রাখতে হবে। প্যাটার্নটা এক রাখতে হবে। মানে আমি যেমন ধরো ইউটিউবে, মানে আমার পডকাস্ট চ্যানেলে আমি সব ধরনের পডকাস্ট রাখার চেষ্টা করি। তার মানে আমার সাকসেসফুল হতে একটু সময় লাগবে, যেহেতু আমার পার্টিকুলারলি কোনো নিশ নেই। হ্যাঁ, সেটা বলতে পারো তুমি। যারা একটা নিশ ধরে এগোয়, তাদের চ্যানেলটা অডিয়েন্সের কাছে অনেকটা বেশি মনে থাকে। লাইক আমি যদি আজকের দিনে বলি যে হিস্ট্রি চ্যানেল বাংলায়, তো রোমাঞ্চপিডিয়ার নামটা আসবে। আমি যদি বলি যে ভূতের পডকাস্ট, গৌরবদার প্রেত কথা আসলো, বা গৌরব দপাদার ব্লগস আসলো। তো একটা নিশ ধরে চললে কি হয়, অডিয়েন্সের কাছে সেটা জিনিসটা মাথায় থাকে যে আচ্ছা এই নিয়ে ভিডিও বানায়। তবে ইউটিউব কিন্তু এটাও বলে যে মাঝে মাঝে তোমার এক্সপেরিমেন্ট করা উচিত, যে তোমার অডিয়েন্স হয়তো একটা জিনিস দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে। লাইক আমি নিজেই কিছুদিন চ্যানেলে ভিডিও করছিলাম, লাস্ট 1 মাসের 2 মাসের কথা বলছি। আমি লাগাতার ভিডিও করে যাচ্ছিলাম, একটা কান্ট্রি কী করে ডেভেলপ করলো, একটা কান্ট্রি কী করে তাদের ডার্ক সাইড বললাম, চীন কী করে গ্রো করলো, কী করে সিঙ্গাপুর গ্রো করলো। অডিয়েন্স দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে ভিউজটা, কারণ কি একঘেয়েমি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো আমি যখন একটা জিনিসের চেঞ্জেস আনবো, লাইক প্রতিদিন তো বিরিয়ানি খেলেও প্রতিদিন বিরিয়ানি দিলে তো ভালো লাগবে না, মাঝে মাঝে একটু ডাল ভাত দিলাম, একটু মাছ ভাত হলো, আবার 5 দিন মাছ ভাত খেলাম, একদিন আবার বিরিয়ানি খেলাম, তো এরকম ব্যাপারটা। সোশ্যাল মিডিয়াতে তো অনেক ভালো দিক আছে, কিন্তু একটা খারাপ দিক আমি যেটা এক্সপিরিয়েন্স করছি বা ধরো ফিল করছি, সেটা হচ্ছে ট্রোলিং। মানে মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায়, সেটা কিন্তু ডিস্টার্ব করে মানুষকে। তুমি ফিল করেছো? আমি ফিল করেছি বলতে, দেখো আমি খুব একটা বেশি কন্ট্রোভার্সির মধ্যে যাই না। যে কোনো টপিক, অনেক টপিক আছে যেগুলো যদি আমি আজ বানাতে যাই, কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, অনেক হাইপ ক্রিয়েট হবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই যে হাইপ ক্রিয়েট করা, ট্রোলিং, মিম বানানো, পিআরের একটা পার্ট থাকে কিছু কিছু জায়গায়। কিছু কিছু জায়গায় থাকে যেটা অর্গানিক্যালি হয়,
এবং সেই জায়গাগুলো ভীষণ পরিমাণে হ্যাম্পার করে একজন পার্সনের লাইফকে। লাইক ধরে নাও কোনো একজন পার্সন যে হয়তো ভুল করে কিছু একটা আপলোড করে দিয়েছে, বা ধরে নাও একটা ছেলে সে একটু মেয়েদের মতো করে নাচ করে, তাকে তার কমেন্ট সেকশনে যাচ্ছে তাই ভাষায় তাকে গালাগালি করছে, বুলি করছে। এতে সেই মানুষগুলোর মানে মানসিকভাবে ভীষণ পরিমাণে তারা ভেঙে পড়ে। তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় কী হয়, অ্যাকচুয়ালি আমরা আজকালকার দিনে খুব এক্সপোজ করে ফেলি নিজেকে। ব্লগ করতে গিয়ে নিজের ফ্যামিলির অনেক কিছু আমরা এমন এমন জিনিস শো করে ফেলছি যে জিনিসগুলো নিয়ে ট্রল হতে পারে। অনেক ব্লগাররা রয়েছে, তারা এমন এমন কিছু জিনিস শো করেছে যার জন্য তাদেরকে পরে রোস্ট করা হয়েছে, এবং পরে তারা গিল্টি ফিল করছে যে আমার মায়ের নামে, আমার শাশুড়ির নামে কেন এসব কথা বলছে। কিন্তু অ্যাকচুয়ালি তো তারা এই জিনিসটাকে এক্সপোজ করেছে। অনেক জিনিস আছে যে সেগুলো এক্সপোজ করার না মানে অর্গানিক্যালি হয়, যেটা আমি বললাম যে পাবলিক করছে। এই জিনিসগুলোর উপরে ল খুব স্ট্রিক্ট করা উচিত, কারণ এগুলো আলটিমেটলি বহু মানুষ নিজেদের জীবন শেষ করে দিতেও বাধ্য হয়েছে। তো সোশ্যাল মিডিয়া বুলিংটা বন্ধ করা উচিত। মানে একটা মানুষকে এত পরিমাণে টিজ করা উচিত নয় যে সেই মানুষটা শেষ পর্যন্ত ঠিক করলো যে আমি আর মানে বেঁচে থাকতে চাই না। না অ্যাকচুয়ালি এখানে তো কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আলটিমেটলি নেই। নেই কমেন্টের ক্ষেত্রে। মানে একটা বাজে কমেন্ট যে আটকে যাবে এমনও তো নয়, না সেই ফিল্টারটা তো নেই। না, সেই জায়গাটা নেই। এবার কি হয়, মানে যদি আমরা সেক্ষেত্রে ধরে নাও পুলিশে কেস করলাম, কোনো একটা কেস লজ করলাম, সে যদি অ্যাকশান নেওয়া হয়, বা অ্যাকশান নিতে গেলে যদি সেটার এগেনস্টে আরও বেশি পরিমাণে কাজ হয়, তো এখানে তুমি বলতে পারো মানুষও না মানে আজকের দিনে খুব ফ্রাস্ট্রেশনে ভোগে। ঠিক আছে, আমরা একটা খুঁজতে চাই, মানে কাউকে একটা ধরে হ্যাটা করব, ঠিক আছে, নিজের ফ্রাস্ট্রেশনটা দূর করব। তো যদি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খুললাম, একটা কিছু চলছে ট্রেন্ডিং কিছু, চলো এটাকে একটুখানি হ্যাটাই, আমার ভাল লাগছে, একটু মজা পাচ্ছি। তো এগুলো কি হয়, মানে অফ করা উচিত। ঠিক আছে, পুলিশের মানে কি বলবো, স্ট্রংলি কাজ করা উচিত। খারাপ দিক বলতে পারো সোশ্যাল মিডিয়ায়, সহজে এটা বন্ধ করা যাবে না। তবে আমি বলবো যারা মানে চাও না যে তোমাদের সাথে এটা হোক, নিজেকে একটু কম এক্সপোজ করো সোশ্যাল মিডিয়ায়। কারণ আমাদের কাছে অনেকের কাছে সোশ্যাল মিডিয়াটাই সব কিছু। সারাদিন ফোনের মধ্যে মুখ গুজে আছি, ফোনে খুব সুন্দর কথা বলছি, মেসেজে খুব সুন্দর কথা বলছি, অথচ সামনাসামনি তার সাথে আমরা কথাই বলতে পারছি না, এমনও আছে। তো বলবো যে রিয়েল লাইফের বেশি ইনভলভ থাকো সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, টাইম পাস করছো, নিজেকে বেশি এক্সপোজ না করাই ভালো। তো তোমার এখনকার যে ইউটিউবে ভিডিওগুলো তৈরি হচ্ছে, কন্টেন্ট তৈরি হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখেছো যে যারা ধরো খুব ভেবেচিন্তে কন্টেন্ট বানাচ্ছে, ভালো কোয়ালিটি কন্টেন্ট দর্শকদের উপহার দেবো ভাবছে, তাদের থেকে অনেক বেশি ভিউ ওই কন্টেন্টগুলোই হয় যেগুলোতে কোনো সাবজেক্টই থাকে না? হ্যাঁ, এই জিনিসটা ফিল করেছি। আবার এই জিনিসটাও ফিল করেছি, লাইক ধরে নাও কোনো একজন পার্সন যে নিজের প্রাইভেসিটাকে শো করে সে ভিউজ নিচ্ছে, একটা সময় পর কিছু অডিয়েন্স যারা রয়েছেন তারা বুঝতে পারে যে না, এই জিনিসটা একঘেয়ে হয়ে যাচ্ছে, আমি আর দেখবো না। তখন তারা শিফট করে অন্য কারোর প্রাইভেসিতে ঢোকার জন্য। আমাদের একটা মানে কি বলবো টেন্ডেন্সি আছে যে আমরা অন্যের প্রাইভেসিতে একটু ঝেঁকে দেখব। লাইক যদি এখানে 5টা ফোন থাকে আর রুমে যদি কেউ না থাকে, 5জনের মধ্যে 2-3জনই বলবে যে আমি একটু ফোনটা ঘেঁটে দেখি কার ফোনে কী আছে না আছে। তো সিমিলারলি যখন সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসগুলো আসছে, তাদের ফ্যামিলিতে কি করছে, ওর হাজব্যান্ডের সাথে কি ঝগড়া হচ্ছে, এই জিনিসগুলো অনেকে দেখে মানে এনজয়মেন্ট নেয়। তবে আস্তে আস্তে অডিয়েন্সের টেস্টও চেঞ্জ হয়। আগে বাংলায় তুমি বলবো একদম পাতি ভাষায় বলতে গেলে বৌদি রোস্ট বলে, একদম মানে বাজে বাজে মেয়েদেরকে নোংরা ভাষায় এক্সপোজ করা, গালাগালি করা, ঠিক আছে, বডি শেমিং করা, এই জিনিসগুলো খুব চলছিল মাঝখানে। কিন্তু এখন তুমি যদি ইউটিউব খোলো, ইউটিউবে অনেকটাই ইউটিউব নিজেই সেন্সর করে দিয়েছে, ফেসবুকে অনেকটা সেন্সর করে দিয়েছে, আরও কমছে আস্তে আস্তে। অডিয়েন্সও বুঝতে পারছে যে না, এগুলো আমাদের দেখা উচিত নয়। মেইন জিনিস যেটা হচ্ছে গিয়ে অডিয়েন্সেরও তো বুঝতে হবে যে আমারও তো টাইমের ভ্যালু আছে একটা, যে আমি কি দেখছি। তুমি একটা জিনিস ফিল করবে, আমরা যখন ফেসবুকে ঢুকি, ফেসবুকে আমরা কিন্তু টাইম পাসের জন্য যাই। আর ইউটিউবে যখন আমরা ঢুকি, আমি জানি যে আমি কিছু একটা শিখবো বা কিছু একটা ভালো জানার জিনিস জন্য। দেবো। এটা ডিফারেন্ট কিন্তু, মানে এবং ইউটিউব কিন্তু নিজেদেরকে স্ট্রিক্টলি সেভাবে তৈরি করে রেখেছে। তো একটা সময় চলছিল, এখনও চলে, তবে আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে। লাইক তুমি দেখে নাও না, মাঝখানে যে ওই যে ক্যামেরার সামনে এতগুলো করে খাবার নিয়ে বসে আছে, ঠিক আছে,
মানে মুকবাং বলে ওগুলোকে মেবি খুব সম্ভবত, মানে যা পাচ্ছে খেয়ে যাচ্ছে ইউটিউব থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে, যেগুলো মনিটাইজ করবো না আমরা। কি বলো, সত্যি তাই? সত্যি করে দিয়েছে, মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে, এবং ইউটিউব থেকে বলা হচ্ছে যে এটা একটা ব্যাড হ্যাবিট। মানে ধরে নাও যারা ওয়েট লসের জন্য নিজেদের মানে লড়াই করছে, ধরে নাও কেউ ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে, তাদের তো এগুলো দেখলে ক্রেভিং আসবে, তাদের তো খেতে চাইবে আরও বেশি পরিমাণে। তো ইউটিউব থেকে এগুলো টোটালি মানে বন্ধ করে দিচ্ছে। ইভেন চায়না, যেখান থেকে জিনিসটা মেনলি শুরু হয়েছিল, তারাও টোটালি পুরো মানে রেস্ট্রিক্ট করে দিয়েছে, মানে ওটা এখন পানিশেবল, মানে একটা তোমার কি বলে ক্রাইম। মানে প্রচুর ছিল তো একটা সময়, মানুষ আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা মানুষ ওই একই জিনিস দেখে যাচ্ছে, বসে বসে খাচ্ছে, মানে ডিম খাচ্ছে, তোমার মাছ খাচ্ছে, এই খাচ্ছে ওই খাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি তো হেলথের জন্য ভীষণই খারাপ। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওনারা হয়তো পুরোটা খানো না, দেখানোর জন্য করেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু মনে করে। আমি তোমাকে বলছি, এটা দেখে ছোট বাচ্চারা প্রচন্ড অ্যাট্রাক্টেড ফিল করে, এই জিনিস অ্যাট্রাক্ট হয় ছোট বাচ্চারা প্রচন্ড। আমার মেয়ে, তার এখন 7 বছর বয়স, ওর যখন বছর 5 বয়স, ও আমার মায়ের মোবাইল নিয়ে এই জাতীয় ভিডিওগুলো দেখতে শুরু করেছিল। এবং আমি অদ্ভুত ব্যাপার, ও আমাকে বলতো মাম্মা মামি এটা খাবো, আমাকে এনে দাও। মানে ওর মাথায় কিন্তু প্লে করতে শুরু করেছিল যে ওরকম ভাবে খাওয়া যায়। তার মানে সত্যিই তো এফেক্ট পড়ে। আমি একটা কথা তোমাকে বলি, এখানে কথাটা ভালো একটা টপিক তুমি তুলেছো। আমার ভাগ্নেও তোমার মানে মেয়ের বয়সী হবে, তো সে একদিন মোবাইলে রিল দেখছে। অ্যাকাউন্টটা কার? তার নিজের মায়ের অ্যাকাউন্ট। গুগলে কিন্তু 2 ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে গিয়ে যারা অ্যাডাল্ট 18 বছর হয়ে গেছে তারা নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারে, আর একটা হচ্ছে গিয়ে 18 বছরের নিচে যারা রয়েছে, কিডস ইউটিউব রয়েছে। ইউটিউব সবসময় সাজেস্ট করে যে তুমি তোমার বাচ্চাকে যখন মোবাইল দিচ্ছ তাকে তার কিডস ইউটিউব অ্যাকাউন্টটা ওপেন করে দাও। আমার ভাগ্নে একদিন ভিডিও দেখছে, ভিডিওতে রিলে বলছে তুম জলদি সে ইস ভিডিও কো লাইক কর দো, নেই তো তোমার মাম্মি পাপা মর যায়গা। মানে কিভাবে ভিডিও মানে ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে একটা বাচ্চাকে। ইভেন তুমি তো জানো যে কীরকম ধরনের এক্সপোজিং কন্টেন্ট আমাদের ইন্টারনেটে রয়েছে। একটা 7 বছর 8 বছরের বাচ্চা যদি এরকম ধরনের এক্সপোজিং কন্টেন্ট এখন থেকে কনজিউম করতে শুরু করে, তাহলে তাদের মানসিক পরিস্থিতি কীরকম হবে? এটা আমাদের অনেক বাবা মায়ের কোনো ধারণাই নেই। বাচ্চা খেতে চাইছে না, চলো ফোনটা খুলে দিয়ে দিলাম, সে মোবাইলে কি দেখছে জানেও না। হ্যাঁ, এবং বয়স্কদের ক্ষেত্রে তো আরো হয় এটা, তারা তো, আমার মায়ের কথা আমি ধরো বলছি, বুঝতে পারে না, দিয়ে দিল মোবাইল। তারপরে অ্যাটেনশনের তো প্রবলেম হয়ে যায় না একটা। ধরে নাও তুমি যদি প্রচুর পরিমাণে, আমি ধরে নাও যদি ঘন্টার পর ঘন্টা যদি রিল দেখতে থাকি, আমার তো অ্যাটেনশনের স্প্যানটা কমতে শুরু করবে, আমি মনোযোগ দিতে পারবো না। তো একটা বাচ্চা তো আরও বেশি চঞ্চল হয়, তারা মানে কন্টিনিউয়াসলি রিল দেখেই যাচ্ছে সোয়াইপ করে যাচ্ছে, তাদের তো অ্যাটেনশনটা তো নষ্ট হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন পাওয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে। এবার সে এই জায়গাগুলোতে না বাবা মাকে ভীষণ পরিমাণে এখন থেকেই নজর দিতে হবে, যাতে বাচ্চার হাতে যখন ফোন দিচ্ছি তাকে আমি কিডস ইউটিউব ওপেন করে দেবো, তাকে আমি এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখে সে শিখতে পারবে। হ্যাঁ, এজ তো সিলেক্ট করা যায়, তুমি 10 বছর সিলেক্ট করতে পারো, 12 বছর সিলেক্ট করতে পারো, 6 বছর সিলেক্ট করতে পারো। এবং সে কি কি দেখছে আপনি সেটাকে ভেরিফাই করুন, পরে দেখা যায় কিন্তু ইউটিউবে, মানে হিস্ট্রিতে গেলে দেখা যায়। এবং যেহেতু মানে যখন কিডস অ্যাকাউন্ট ওপেন হয় তখন একটা প্যারেন্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হয়। প্যারেন্ট অ্যাকাউন্ট দিয়ে অলওয়েজ সেই ফোনটাকে ট্র্যাক করা যায়, সে কি করছে ফোনে, কি না করছে সব কিছু দেখা যায়। তো আমি বলবো যে যখনই বাচ্চার হাতে ফোন দিচ্ছেন, সে কি কি রিল দেখেছে, সে রিলের মধ্যে দেখে কি কি শিখেছে সেটা আপনার দেখা উচিত। না হলে ধরুন রিলের মধ্যে যেটা বললাম যে লাইক করে দাও না তোমার বাবা মারা যাবে, এটা তো খুবই একটা মানে, সেও তো কোনোদিন গিয়ে কোনো তার বন্ধুকে বলতে পারে তুই আমাকে দেবেন, নয়তো বাবা মারা যাবে। না না, মেন্টালিটির মধ্যে তো একটা এফেক্ট আসবেই, তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। টেকনোলজি রয়েছে, ঠিক আছে, তো টেকনোলজিটাকে প্রপার ওয়েতে ইউজ করা উচিত। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে ইউটিউব এখন সব জানে, যেহেতু অ্যালগোরিদমের কথা আমরা বলছিলাম। তুমি কি লক্ষ্য করে দেখেছো যে মোবাইলের সামনে বসে যখন আমরা কথাগুলো বলি, কিছুক্ষণ পরে মোবাইলে সেগুলো সাজেশন আসতে শুরু করে? হ্যাঁ, আসতে শুরু করে। এইখানে সব থেকে বেস্ট টেকনোলজি সেটা হচ্ছে আইফোনের রয়েছে। আইফোনে যখনই তুমি কোনো একটা অ্যাপস ইনস্টল করবে, ওখানে একটা অপশান আসে যে তুমি কি তোমার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে দিতে চাও নাকি দিতে চাও না। তুমি যদি নো করো তাহলে ও র্যান্ডম অ্যাড দেবে, তোমার যা তুমি ডিসকাশন করছো, যা তুমি কথা বলছো সেগুলো শুনতে পারবে না। কিন্তু নর্মাল যে গুগল ফোনগুলো রয়েছে, স্যামসাং বলো বা যা যা ফোন রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সেখানে কি হয় অলওয়েজ তারা আমাদের কিছু সব কিছু ট্র্যাক করতে থাকে। লাইক ধরে নাও তুমি অ্যামাজনে গিয়ে একটা কিছু সার্চ করলে, একটু পরেই তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তুমি দেখছো তোমার ফেসবুকে সেই জিনিসটা চলে আসছে।
এটা তো অ্যাকচুয়ালি খারাপ জিনিস, ঠিক আছে? এটা একটা মানে কি বলবো, খুবই ব্যাড প্র্যাকটিস। তো এটা থেকে আমাদের বাঁচার কোনো উপায় এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের জন্য নেই, অ্যাপেলে রয়েছে। অ্যাপেলে এটা ট্রাই করতে পারেন, এবং এটা ট্রাই করলে অনেকটা সেফ থাকবে এসব ব্যাপারগুলো থেকে। আমি তোমাকে এটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, রিসেন্টলি ঘটনাটা ঘটেছে আমার বাড়িতে। এখন তো সব স্মার্ট টিভি, হুম তোমার সবই কানেক্টেড। হুম আমরা ফ্যামিলির সবাই বসেছিলাম, আমাদের আলোচনা হচ্ছিল একটা বিশেষ খাবার নিয়ে, বিরিয়ানি নিয়ে। হুম তুমি দেখবে স্মার্ট টিভিগুলো একটা টাইম পর্যন্ত যদি কোনো কিছু মুভমেন্ট না হয়, ওখানে ওই স্ক্রিন সেভার চলে আসে, বিভিন্ন কিছু আসতে শুরু করে। আমরা ভাই বোনেরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, টিভিটা অন ছিল, বন্ধ করা হয়নি। আমরা বিরিয়ানি নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ করে দেখলাম বিরিয়ানির ছবি স্ক্রিন সেভারে চলতে শুরু করলো, সাজেশন আসে। চমকে গেছি আমরা সবাই। তখন আমার ভাই বলছে, দাঁড়া তো একবার চেক করে দেখি, বলে ও আমরা কথাটা হঠাৎ করে চেঞ্জ করে মহেন্দ্র সিং ধোনিতে নিয়ে চলে গেছে। ট্রাস্ট মি, মানে উইদিন 1 to 2 মিনিটস ক্রিকেট চলে এলো। ওটা কিন্তু মোবাইলও নয়, টিভি। টিভি। মানে আমরা কোন বিপদের দিকে যাচ্ছি ভাবতে পারছো? মানে আমাদের ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট ট্র্যাক হচ্ছে, সব কিছু ট্র্যাক হচ্ছে। এবং মানে যত সময় যাবে এই জিনিসটা আরও বাড়বে। যত মানে আমাদের গভর্নমেন্টের এখনই উচিত একটা মানে স্ট্রং ল নিয়ে আসা, কিন্তু এগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো নিয়ে কোনো পার্লামেন্টে স্পেশাল সেশন হয় না, এগুলো নিয়ে টিভিতে কোনো প্রাইম টাইম হয় না। এগুলো নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কত বলবো, কতজন দেখবে? এগুলো হচ্ছে, এগুলো আরও যত দিন যাবে তত আরও বাড়বে। লাইক তোমার কি বলবো, তোমার থিঙ্কিংটাকেও ম্যানিপুলেট করার চেষ্টা হবে। লাইক আমি তোমাকে বলছি, তুমি যদি কোনো একটা পার্টির সাপোর্টার হও, তুমি দেখবে একটা দুটো রিল দেখবে, তারপরে দেখবে ওই পার্টির সব সাপোর্টিং জিনিসপত্র তোমার কাছে আসতে শুরু করবে ফিডে, অন্য পার্টির অ্যাগেনস্টে তোমাকে ফিড করাবে। এমন একটা তোমার সামনে পার্সপেক্টিভ তৈরি করে দেবে সোশ্যাল মিডিয়ায় যে এর থেকে বেটার কিছু হয় না। আবার তুমি যদি কিছুদিন স্কিপ করে ওই পার্টির ভিডিও দেখতে শুরু করো, ওই পার্টির জিনিস দেখতে শুরু করো, তখন মনে হবে আচ্ছা এর থেকে বেটার কেউ হয় না। ব্রেন ওয়াশ করে দেওয়া, পুরো ব্রেন ওয়াশ করছে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইভেন আমরা নিজেদের যে বিচার বুদ্ধি, যে একটা যে আচ্ছা আমি সময় নিয়ে ভাবলাম যে কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসটাও খুব কম হচ্ছে। অনেক ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটার, মানে যাদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা উচিত কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্ট না করে, তারাও ম্যানিপুলেট করছে। তারাও বিভিন্নভাবে ম্যানিপুলেট করছে। তারা হয়তো কোনো একটা সিঙ্গেল পার্টিকে টার্গেট করে অলওয়েজ কথা বলছে, তারা বাকিদের এগেনস্টে কিছু বলছে না। তো নানা রকমভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। এখানে আমি একটা জিনিস ট্রাই করি, আমি জানি না কতটা কি পারি। আমি দুটো পক্ষের কথা বলি, সব দিকেই কথা বলো, দুটো পক্ষের কথা বলি, এবং লাস্টে গিয়ে অডিয়েন্সকে বলি যে আপনি নিজে ডিসাইড করুন কোনটা ঠিক কোনটা ভুল। কারণ কারোর কথা শুনে ম্যানিপুলেট মানে, এবং এটা হচ্ছে, কি বলবে আর, মানে এটার অ্যাগেনস্টে কেউ কোনো অ্যাকশনও নিতে পারছে না না। এটা তো এখন অনেক জায়গায় ইন্টেনশনালিও হচ্ছে। হ্যাঁ, অতএব তুমি তো intentionally এখানে হচ্ছে, কথা হ্যাঁ। বলবেটাকে, কথা হ্যাঁ, বলার জন্য তো বলবে কেউ টাকে। থাকবে না, এটাই স্বাভাবিক। এক্স্যাক্টলি তাই। এবার একটা গুরুত্বপূর্ণ দিকে আসি, সেটা হলো ফিনান্সিয়াল পার্টটাতে। এই যে ধরো, মানে আমরা অনেক সময় বলি যে ইউটিউব থেকে প্রচুর আয় করা সম্ভব, কিন্তু সেটা কিভাবে? অনেকেই যারা নতুন কাজ করা শুরু করছে তাদের মনে এই প্রশ্নটা আসে যে আমি ইউটিউব তো করব, মানে ডেডিকেটেড ভাবে ফুল টাইম যদি এই জবটা করি, তাহলে আমি ইনকামটা কিভাবে করব? কতটা ইনকাম আমার হতে পারে শুরুতে? কেউ যদি ফুল টাইম ইউটিউব করতে চায়, আমি বলবো এই মুহূর্তে টিসিএস বলো বা এলএনটি, তোমার সাথে কথা হচ্ছিল একটু আগে, এদের যে জব মানে স্যালারি স্ট্রাকচার রয়েছে তার থেকে অনেক বেশি তুমি আর্ন করতে পারবে। বাট তোমাকে মানে নিজের চ্যানেলটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। আমি ওই যে বললাম যে মানে তুমি যদি অডিয়েন্সের টাইমের ভ্যালু দাও, তোমাকে তোমার আর্নিং নিয়ে ভাবতে হবে না। অডিয়েন্সই তোমাকে মানে একেবারে রাজা বানিয়ে দেবে। আর তুমি যদি অডিয়েন্সের টাইমে ভ্যালু দিতে না পারো প্রথম থেকে, তুমি দেখবে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা একটা সময় খুব ভালো ভিউজ পেত, খুব ভালো কন্টেন্ট করতো, কিন্তু একটা সময় এখন গিয়ে তারা হারিয়ে গেছে। তো আমি বলবো যে শুরুতেই আর্নিংয়ের দিকে না ভেবে কী করে আমাকে আলাদা করে চ্যানেল তৈরি করা যায় সেটা ভাবতে হবে। আর ইউটিউবের এখন অনেকগুলো আর্নিং মানে মেথড রয়েছে। মানে সেটা জানতে চাইবো আমি তোমার কাছে, তুমি একটু ক্লিয়ারলি সবার জন্য বলে দাও যে কি কি ভাবে ইউটিউব থেকে রোজগার করা সম্ভব।
আমি যেটা মেইনলি ইউটিউবে আর্নিংয়ের জন্য যেটা সব থেকে মেইন প্রায়োরিটি দিই সেটা হচ্ছে ভিউজ, এবং ভিউজ থেকে যে অ্যাড রেভিনিউটা হয় সেখান থেকে টাকা আসে। আমি আরেকটু যদি ভেঙে বলি, আমরা মোবাইল খুললেই, ফেসবুক খুলি বা ইউটিউব খুলি, অ্যাড দেখতে পাই। এই অ্যাডগুলো চালানোর জন্য ওই অ্যাড কোম্পানিগুলো কিছু টাকা পে করে গুগলকে। এবার ধরে নাও যদি সেটা 100 টাকা হয়, কোনো একটা কোম্পানি 100 টাকা দিলে গুগলকে যে আমার অ্যাডটা রান করে দাও, গুগল কী করে ওখান থেকে 45% নিজেরা নেয়, 55% ক্রিয়েটরকে দিয়ে দেয়। তো ওই অ্যাডটা যখন তোমার ভিডিওটা কেউ দেখছে, দেখার আগে যে অ্যাডটা চলছে, ওখান থেকে একটা আর্নিং আসে। ওই আর্নিংটা ধরে নাও পার 1000 ভিউজে বা পার মিলিয়ন ভিউজে কাউন্ট হয়ে ওটা তোমার অ্যাকাউন্টে চলে আসে। এটা তোমার, আমি বলছি মনিটাইজেশন অন হওয়ার পরের কথা। এটা ছাড়াও আরও একটা আছে, সেটা রিসেন্টলি ওরা অ্যাড করেছে, সেটা হচ্ছে তোমার ট্যাগ প্রোডাক্ট। লাইক ধরে নাও আমি এই যে পডকাস্ট করছি, এখানে অনেক প্রপস রয়েছে, আমি কি করলাম ডেসক্রিপশানে প্রপসগুলোর লিঙ্ক অ্যাড করে দিলাম। তো ওখান থেকে যখন যদি কোনো অডিয়েন্স বাই করে, তো সেখান থেকে একটা কমিশন আমাদের কাছে আসে। এটা ছাড়া রয়েছে সুপার থ্যাঙ্কস রয়েছে। লাইক ধরে নাও তোমার এই পডকাস্টটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, আমি অনেক কিছু জানতে পারলাম, আমি কী করলাম, ওই নিচে একটা থ্যাঙ্কস বলে অপশন আসে, ওখানে থ্যাঙ্কসে ক্লিক করে আমি 400-500 টাকা ভালো লাগলো ক্রিয়েটরকে আমি দিলাম। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে নিজের কোনো প্রোডাক্ট সেল করা। লাইক এই চ্যানেলের পাশাপাশি আমি যদি একটা কোনো বিজনেস করলাম, কোনো একটা রিসেন্টলি, যেমন ধরে নাও আমি তোমাকে বলছি ঋত্বিক অধিকারী, ও খুব ভালো ভিডিও করে, ঠিক আছে, ও নিজের একটা চায়ের ব্র্যান্ড খুলেছে, ও সেটাকে প্রমোট করছে। বা ধরে নাও গৌরবদা যেমন ধরো করছে একটা, ও নিজের একটা শর্ট ফিল্ম, সেটাকে প্রমোট করছে। তো আমিষ করছে, তো সেটাকে প্রমোট করছে। তো তুমিও চাইলে তোমার যদি কোনো একটা ব্র্যান্ড থাকে, তুমি সেটাকে প্রমোট করতে পারো। এটা একটা সোর্স রয়েছে, কারণ এখানে তো মেইন তো এঙ্গেজমেন্ট। তুমি অডিয়েন্সকে যদি ডাইভার্ট করতে পারো, তো তোমার সেই বিজনেসটাও চলবে। সাথে রয়েছে লাইভ করলেও সুপার চ্যাট থাকে, সেখানে ধরে নাও কেউ তোমাকে টাকা দিল, তার নামটা তুমি মানে পড়লে, এটা বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে বেশি হয় সুপার চ্যাটটা, কিন্তু নর্মাল ভিডিওর ক্ষেত্রে অ্যাড রেভিনিউ, সুপার থ্যাঙ্কস, ট্যাগ প্রোডাক্ট, প্লাস নিজের যদি কোনো বিজনেস থাকে সেটা চলবে। এর সাথেও আরও একটা রয়েছে, সেটা ভুলে গেছি আমি, সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। লাইক কোনো একটা ব্র্যান্ডকে তুমি প্রমোট করলে, আমার কাছে রিসেন্টলি একটা ব্র্যান্ড এসেছিলো, সেই ব্র্যান্ডটাকে আমি প্রমোট করেছি আমার ভিডিওর মাধ্যমে, এবং অডিয়েন্সের কাছে তাদের আরও রিচ বাড়ানোর জন্য তারা তোমাকে একটা পে করে, এবং সেই অ্যামাউন্টটা বেশ ভালো অ্যামাউন্টের, এবং ওখান থেকে একটা ভালো তোমার রেভিনিউ জেনারেট হবে। আর এই সব কিছুই তুমি তখনই করতে পারবে যখন তোমার এঙ্গেজমেন্ট বেশি হবে এবং অডিয়েন্স তোমার সাথে বেশি করে কানেক্ট হবে। মোটামুটি ধরো আমরা যদি মনে করি যে এই যে তুমি ব্র্যান্ড প্রমোশনের কথা বললে, যে একটা মানুষ মোটামুটি কতটা ভিউয়ে পৌঁছলে, তার চ্যানেলটা কোন পর্যায়ে পৌঁছলে তারা মোটামুটি এইরকম ব্র্যান্ড প্রমোশন পেতে শুরু করতে পারে? একটা মিনিমাম, আমি যদি ইনস্টাগ্রামের কথা বলি, আমি ইউটিউবের কথা এখন কম বলবো, কারণ বাংলায় আমাদের ব্র্যান্ড খুব কম, ঠিক আছে, কারণ যা ব্র্যান্ড রয়েছে বাংলায় সবই রয়েছে ইনস্টাগ্রামে। এবার ইনস্টাগ্রামে যারা কন্টেন্ট বানাচ্ছে, লাইক আমার একটা ইনফোটেনমেন্ট চ্যানেল রয়েছে, সেখানে আমি কি করছি, ক্যামেরার সামনে বসে ভিডিও করছি, সেখানে কম ব্র্যান্ড আসবে, কারণ আমি কি তাদের প্রোডাক্টটাকে ইন্টিগ্রেট করতে পারছি না আমার ভিডিওর মাধ্যমে। আবার ধরে নাও কেউ কমেডি ভিডিও করছে, কমেডি ভিডিও যখন হয় তখন তো সে যে কোনো সিচুয়েশনে ভিডিওটা ক্রিয়েট করতে পারে। লাইক একটা ম্যাট্রেসের অ্যাড দেওয়ার জন্য সে বিছানায় বসে ভিডিও করতে পারে, আবার যদি সে চেয়ারে বসে একটা চেয়ারের ভিডিও করতে পারে, তো সেখানে তার জনারটা মানে মানে স্পেসটা বেড়ে যায় প্রমোশন করার জন্য। ইউটিউবের ক্ষেত্রে বাংলায় কম এই কারণেই বলছি, কারণ বাংলায় যেগুলো ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, যেগুলো রেপুটেড ব্র্যান্ড রয়েছে, তারা ইনস্টাগ্রামটাকে বেশি প্রেফার করে, এবং ইউটিউবের ক্ষেত্রে হয় কিছু কি বলবো, স্কিল বেসড কিছু ব্র্যান্ড রয়েছে, যারা কিছু তোমার এআই শেখাচ্ছে, বা ধরে নাও তুমি কিছু ইংরেজি শিখতে পারছো, এরকম বিভিন্ন ধরনের স্কিল বেসড যেগুলো রয়েছে সেগুলো বেশি চলে। তার মানে মানুষকে ভাবতে হবে, যারা ধরো এখন শুরু করবে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় তাদের জার্নিটা শুরু করবে, তাদেরকে তোমার এই কথাগুলোর দিকে একটু গুরুত্ব দিতে হবে, তাহলে তাদের জন্য ব্যাপারটা একটু সহজ হয়ে যাবে, তাই তো? আমি কিন্তু বুঝতে পারলাম এখানে বসে বসে সেটা। হ্যাঁ, বলতে পারো যে এগুলো যদি মেনে চলা যায় তাহলে কাজটা মানে স্মুথলি অনেকটা হবে। আর সত্যি বলতে এগুলো কেউ বলে না, ঠিক আছে, তুমি অনেকে জিজ্ঞাসা করবে, কেউ অতটা গুরুত্ব দেয় না। কিন্তু আমার ক্ষেত্রে অনেকটা ব্যাপারটা একটু ডিফারেন্ট, যে কেউ যদি, যখন আমি কাউকে বলছি, তখন তার সাথে যখন আমি কথা বলছি, ইন্টারেক্ট করছি, আমার কিন্তু এক্সপিরিয়েন্স আরও বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে, তো এই কারণে আমি সবাইকে বলি, এবং মানে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, ফ্রি প্ল্যাটফর্ম,
এখানে কেউ কোনো কম্পিটিশন নেই, এমন নয় যে একটা হিউজ কম্পিটিশন রয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় থাকে, লাইক কোনো কারেন্ট টপিক হলো বা কিছু হলো, আদারওয়াইজ ফ্রি ফ্রি প্ল্যাটফর্ম। মানে তুমি অডিয়েন্সই ডিসাইড করবে সে কার ভিডিও দেখবে কার দেখবে না। হ্যাঁ, যাকে ভালো লাগবে তার তার ভিডিও দেখবে। দেখবে, একেবারেই তাই। মানে কম্পিটিটর থাকতেই পারে, তার জন্য বেশি ভাবার দরকার নেই। তুমি নিজের কন্টেন্টের উপর জোর দিলে তাহলেই তুমি সাকসেসফুল হতে পারো, তাই তো? আচ্ছা, এখানে একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে তুমি বলে যে কত সাবস্ক্রাইবার হলে বা কত ফলোয়ার হলে ব্র্যান্ড পাওয়া যাবে, সেটা হচ্ছে এর কোনো নির্দিষ্ট নাম্বার নেই। লাইক কেউ 20,000 সাবস্ক্রাইবারে সে ব্র্যান্ড পেয়ে যাচ্ছে, কারণ তার রিচ ভালো, তার কন্টেন্ট কোয়ালিটি ভালো। আবার অনেকে আছে যে 5 লাখ 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সে ব্র্যান্ড পাচ্ছে না, কারণ কি ব্র্যান্ড তার সাথে কানেক্ট করতে পারছে না। এই যে ধরো তুমি এই কন্টেন্টগুলো বানাচ্ছ, এর মধ্যে তুমি একটু ঘোরাঘুরিও করো। মানে হ্যাঁ। আমি তোমার ভিডিওতে দেখেছি তোমাকে একটু ঘোরাঘুরি করতে, এবং একেবারে ডিটেলে স্পটে গিয়ে মানুষকে দেখিয়ে সেই ইতিহাস সম্বন্ধে বলা। মানে এই আইডিয়াটা কিভাবে এলো? এই আইডিয়াটা আমি পেয়েছি একজন বাংলাদেশ ক্রিয়েটরের কাছ থেকে। তার ভিডিও আমি খুব ফলো করতাম, সালাল উদ্দিন সুমন বলে। সে বিভিন্ন কান্ট্রিতে ভিজিট করতো, দেখতো। তো আমার মনে হয়েছে যে আমাদের বাংলা এই ধরনের কন্টেন্ট আরও বেশি বেশি করে করা উচিত। অ্যাকচুয়ালি আমি যে জায়গাগুলোতে ভিজিট করতাম সেগুলো বেশিরভাগই ছিল হিস্টোরিক্যাল প্লেস, মানে ধরুন বিভিন্ন কেল্লা। এবার যদি একজন সাধারণ মানুষ, মানে যার হিস্ট্রির ব্যাপারে কোনো নলেজ নেই, সে একটা কেল্লায় যদি ঘুরতে যায়, সে গিয়ে কিছুই বুঝতে পারবে না। যদি তো মানে বলি আমি, তাজমহল তো খুব ফেমাস জায়গা, তাজমহল বাদ দিয়ে যদি আমি তাকে গোলকোন্ডা ফোর্ট, হায়দ্রাবাদের একটা ফেমাস মানে ফোর্ট, সেখানে গিয়ে যদি তাকে ছেড়ে দেই, সে গিয়ে দেবে কি ভাঙাচোরা জিনিসপত্র রয়েছে, দেখে টেখে ঘুরে চলে আসবে। কিন্তু এর যখন আমরা যদি হিস্ট্রিটা জানি না, তখন মনে হয় যেন চোখের সামনে সব মানে ভেসে বেড়াচ্ছে। তো আমি চেষ্টা করি অলওয়েজ যে ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে সেই এক্সপিরিয়েন্সটা দেওয়ার, যাতে তাদের মনে হয় তাদের চোখের সামনে সব কিছু তারা দেখতে পাচ্ছে। ইভেন অনেক অডিয়েন্স এরকম কমেন্টও করে যে দাদা তুমি এমনভাবে বলছো না, তুমি সামনেই দাঁড়িয়ে আছো। বলছি হ্যাঁ, এরকমভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে তারা সেই জিনিসটা দেখতে ভালো লাগে। এবং এতে কি হবে, তাদের মানে যারা অডিয়েন্স রয়েছে তাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, ইন্ডিয়ান মানে যে স্কাল্পচারগুলো রয়েছে তার উপরে একটা ইন্টারেস্ট গ্রো করবে। এবং নেক্সট টাইম তারা যখন যাবে, তারা সেই জিনিসটাকে একটা রেসপেক্টেড ওয়েতে তারা দেখবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। ইভেন তুমি দেখবে যে অনেক জায়গায় দেওয়ালে গিয়ে নাম লিখে দিচ্ছে, হ্যাঁ, তাজমহলের দেওয়ালে গিয়ে পাথর খুঁচে নিয়ে চলে আসছে। হ্যাঁ। কিন্তু ওর যদি বোঝে যে না, আচ্ছা এই জিনিসটা 400 বছর ধরে রয়েছে, আমাদের হিস্ট্রির এত বড় একটা পার্ট, এখানে এটা নষ্ট হওয়া মানে আমাদের হিস্ট্রি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমি চাই যে অডিয়েন্সের মধ্যে যাতে অডিয়েন্স বুঝতে পারে এবং তারা বেশি পরিমাণে এই জিনিসগুলোতেও, লাইক তুমিও বলো যে তোমার জঙ্গলে উত্তরবঙ্গে পাহাড় ঘুরতে ভালো লাগে, সমুদ্র ঘুরতে ভালো লাগে। আমি চাই যে এগুলো তো আমরা অবভিয়াসলি যাব, সাথে সাথে কিছু হিস্টোরিক্যাল প্লেসে যদি আমরা ভিজিট করতে পারি, তার হিস্ট্রিটা আমরা যদি জানতে পারি। মানে এই কারণে ভারতবর্ষের ইতিহাসটাকে যাতে মানুষ মনে রাখে, হ্যাঁ, কোনোভাবে ভুলে না যায়, সেটা তুমি চাও। একদম ভীষণ ভালো চাওয়া। কিন্তু এই যে তুমি ঘুরতে যাও, ধরো এই যেখানে যেখানে তুমি গেছো, প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো, খুব সহজ নয় একটা ভিডিও বানানো। মানে একটা ভিডিও আমরা যখন দেখি মনে হয় খুব ইজি, কিন্তু তার পেছনে যে কি কি থাকে ভীষণ এটা কষ্ট। নিয়েও মনে হয় একটু কথা বলা দরকার। আমি ফার্স্ট যে ট্যুরটা করেছিলাম দিল্লি, আহ, এই ট্যুরটা টোটাল 7 দিনে আমার করা হয়েছিল। এবং প্রত্যেক ফার্স্ট আমি যাই আগ্রাতে রাত 3:30টার সময় আমরা গিয়ে নামার পরে ওই দিন আমরা আগ্রা ফোর্ট ঘুরেছি। আগ্রা ফোর্ট পুরো একবার ঘোরার পরে দেন আবার ঘুরলাম, গাইড নিয়ে ঘুরে দেন আবার ঘুরলাম। ওখান থেকে তাজমহল দেখলাম তার পরের দিন। মানে অনেকে আছে যেটা মানে যেটা ঘুরতে যায় তারা কি করে, একদিনেই অনেকগুলো ফোর্ট কভার করে। কিন্তু আমি যেহেতু ভিডিওর জন্য যাচ্ছি, আমাকে প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে বলতে হবে, হ্যাঁ, গাইড নিয়ে ঘুরতে হয়। তো কী করে আমি ফার্স্টে গাইড নিয়ে পুরো একবার ফোর্টটা ঘুরি, দেন ঘোরার পরে আমি নিজে ভিডিও করে সেগুলোকে আবার এক্সপ্লোর করি, কোনো কিছু বাদ চলে গেলে আবার ঘুরি। আর এক একটা ফোর্টে যদি তুমি ভালো করে ঘুরতে চাও, তোমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবেই। এবং সেই সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে যায় যেতে যেতে। আগ্রা ফোর্ট, তাজমহল 2 দিনে কভার করেছি। করার পরে আমি ওখান থেকে বাসে করে সেদিন রাতের বেলা, যেদিন আমি তাজমহল থেকে কভার করে বেরোলাম, সেদিন রাতের বেলা বাসে করে সোজা চলে যেতাম ফতেপুর সিক্রিতে রাতের বেলা গিয়ে পৌঁছেছি, তখন 8টা 9টা বাজে। পরের দিন সকালবেলা ফতেপুর সিক্রি ঘুরলাম, ঘুরে সেখান থেকে আবার আগ্রা আসলাম। এসে ওখান থেকে আগ্রা থেকে ট্রেনে করে গেলাম ঝাঁসি, রাত প্রায় 12টা বাজে, তখন 12টা পৌঁছেছি।
পরের দিন ঝাঁসি ঘুরলাম, ঝাঁসি ঘুরে আবার ব্যাকে আসলাম গোলকোন্ডা ফোর্ট, সরি ফোর্টটার নামটা মনে পড়ছে না আমার, গোয়ালিয়র ফোর্ট। গোয়ালিয়র ফোর্ট ঘুরলাম, গোয়ালিয়র থেকে দেন আবার দিল্লি আসলাম সেদিনই রাতের বেলায়, এসে লালকেল্লা ঘুরলাম, ঘুরে দেন আসলাম। মানে প্রচুর পরিমাণে মানে effort একটু দিয়েছি। রেস্ট পাওনি, একটু রেস্ট পাই, একটু এনজয় করতে পারোনি, শুধু কাজ করেছো, শুধু তাই কাজ তো? করেছি। এনজয় আমি করলে অডিয়েন্স এনজয় পাবে না। মানে অডিয়েন্সের এনজয়ের জন্য আমাদের নিজেদের মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এটা আমি ফিল করতে পারছি তোমার ব্যাপারটা, কেননা আমি ঘুরে বেড়াই, আমি ট্রাভেলের ভিডিও বানাই, এবং সেক্ষেত্রে এটাই হয়, যখন আমরা মনে করি যে কিছু দেখাবো মানুষকে, তখন না ওই প্যাশনটা কাজ করে যে আমাকে কমপ্লিট করতে হবে, Complete পুরোটা করতে হবে। দেখাতে হবে। মানে সেক্ষেত্রে এনজয়মেন্টটা কিন্তু সেই লেভেলে হয় না, যদিও আমি পাহাড় পাগল মানুষ, মানে পাহাড়ে গেলে আমার এমনিই ভালো লাগে। এনজয়টা পরে করি, মানে যখন ভিডিওগুলো দেখি মানে জিনিসটা দেখে দেখে ভাবি যে আচ্ছা এই জিনিসগুলো করেছিলাম, এখানে এখানে গিয়েছিলাম, পরে ওই ফিলটা আসে যে আচ্ছা ঘুরেছি এইসব জায়গায়। ইভেন আমি শুধু দিল্লি নয়, রাজস্থান, দিল্লির পরে আমি গিয়েছিলাম তোমার মহারাষ্ট্রের ট্যুরে। মহারাষ্ট্রে ওখানে গিয়ে সিংহাগার ফোর্ট বলে, ওটা হচ্ছে তোমার তানাজির যে তানাজি মালুসরে যে ছিলেন, ওনার যেখানে লাস্ট ফাইটটা হয়েছিল সেই ফোর্টটায় গিয়েছিলাম। ওখান থেকে দেন আমাদের ইন্ডিয়ার সেকেন্ড মোস্ট হন্টেড প্লেস যেটাকে বলা হয় শনিবারওয়াড়া, ওটাও গিয়েছিলাম। তো ওখানে 4-5টা কেল্লা ঘুরেছি। তারপরে ট্রিপে গিয়েছিলাম রাজস্থানে। রাজস্থান ট্রিপেও বেশ কয়েকটা জায়গা কভার করেছি, তবে সেই ভিডিওগুলো এখনো আসেনি। একটা ভিডিও শুধুমাত্র দিয়েছি ভানগাড়টা। মানে তোমার কি একটু হন্টেড প্লেসের দিকে একটু ঝোঁক আছে নাকি? হন্টেড প্লেস আমার ঝোঁক তেমন নেই, আমি সেই জায়গাগুলো গিয়ে এক্সপিরিয়েন্স করতে চাই যে কেন নাম্বার ওয়ান মানে হন্টেড প্লেস বলছে। তো ভানগড়ে ফার্স্ট আমি গিয়েছিলাম, তো যেটা বললাম শনিবার ভাড়া, তো সেখানে গিয়ে কিছুই ফিল করতে পারিনি। দেখে মনে হচ্ছে একটা পুরো ফাঁকা মাঠ রয়েছে, পাশে আশেপাশে পুরো বাড়িঘর, অল টাইম গাড়ি চলছে, সব কিছু চলছে। মানে ভুতুরে গেলে একদমই মনে হবে না। ভানগড়টা একটু তোমার মনে হতে পারে যে হন্টেড প্লেস, কারণ পুরো খান্ডার হয়ে রয়েছে, জায়গায় জায়গায় ছাদ ফাদ ভেঙে পড়েছে, সব কিছু রয়েছে। তো এই জায়গাগুলো তুমি কি দেখতে চাই যে এক্স্যাক্টলি কী কারণে লোকজন হন্টেড বলছে। এবং আমি ভানগড় ফোর্টের যে এটা মানে হন্টেড নয় তার পিছনেও বেশ কিছু যুক্তি দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে, সেই কারণেই যাওয়া। এবং আমি সাথে করে নিজের একটা ওই ইলেকট্রোম্যাগনেটিক যে মিটার দেখে না, যেটা দিয়ে চেক এমএফ করে, মিটার বলে হ্যাঁ ওরা। হ্যাঁ, ওটা নিয়ে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে চেক টেক করে দেখছিলাম যে কিছু আছে নাকি, যেহেতু আমি কিছু পেয়েছিলে? কিচ্ছু নেই। কিছু পাওনি? কিচ্ছু কোন নেই। সময় গেছিলে তুমি, দিনের বেলায়? আমি বন্ধ হওয়ার আগের মুহূর্ত, মানে ওরা তো 5টার সময় বন্ধ করে দেয়, তার আগের কিছুটা মুহূর্তে আমি ওখানে ছিলাম। তাহলে মানে বন্ধটা করে কেন তাহলে, এটা আর কি মনে হয় তোমার? এটা আমি ভিডিওতে বলেছিলাম, তাও একবার আমি বলে দিচ্ছি, ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। যে জায়গাটায় ফোর্টটা রয়েছে, ভানগড় ফোর্ট, সেই ফোর্টটা থেকে লোকালিটি অনেকটাই দূর, প্রায় 1-1.5 কিলোমিটার দূরেই গ্রাম রয়েছে। আর পুরো ফোর্টটা হচ্ছে একটা পাহাড়ের ঢালে। আর ওই ফোর্টের আশেপাশে কিচ্ছু নেই, মানে তোমার যদি ধরে নাও কোনো এমার্জেন্সি হয়ে যায়, রাত হয়ে গেলে তো অন্ধকার হয়ে যাবে, ওখানে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থাও নেই। তুমি যদি তাজমহল যাও বা ধরে নাও বিভিন্ন যে কেল্লাগুলো রয়েছে, লাল কেল্লা বলো, যেখানে বলো, কিছু না কিছু লাইটের ব্যবস্থা থাকে সব ফোর্টে, কিন্তু ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। ওটা এবং সব জিনিসপত্র, ছাদ ভেঙে পড়েছে, বাড়িঘর ভেঙে পড়েছে, এবং পাশে তো যেহেতু জঙ্গল, ঠিক আছে, ওখানে হিংস্র জীবজন্তু থাকতে পারে, সাপ খোপ থাকতে পারে। আমার মনে হয় ওই কারণে রাতের বেলার, আর এটা শুধুমাত্র ভানগড়ের জন্য নয়, ভারতের ম্যাক্সিমাম ফোর্টই রাত বিকেল 5টার পরে ওরা বন্ধ করে দেওয়ার মানে পারমিশনই থাকে, যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রুলস থাকে যে 5টার পরে থাকবে না। কিছু কিছু জায়গায় যেমন অন থাকে, যেমন ধরে নাও লালকেল্লা, কিছু একটা স্পেশাল ওরা রাতের বেলা শো করে, সেক্ষেত্রে সেসব জায়গাগুলোতে ওরা অন করে রাখে, কিন্তু ম্যাক্সিমাম বন্ধ থাকে। তো স্পেশাল কিছু যে ভূত আছে বলে বন্ধ করে রেখেছে, অনেক কাহিনী আছে, অনেকে গিয়ে সেখানে মারা গেছে, কিন্তু ন্যাশনাল নিউজ পেপার তো তার কিছু প্রুফ থাকা উচিত, ন্যাশনাল নিউজ পেপার না থাকুক, কিছু লোকাল নিউজে তো তার কিছু থাকা উচিত। সেরকম কোনো স্টোরি কোথাও আমি খুঁজে পাইনি, রিসার্চ করেছিলাম প্রচুর, পাইনি কিছু। তোমার কথা থেকে আমার একটা জিনিস মনে পড়লো, তাজমহলেও কিন্তু রাতে কোনো আলো থাকে না, মানে তাহলে সেক্ষেত্রে এখানে কি কারণ হতে পারে? তাজমহলে দুটো কারণে মেইন, একটা হচ্ছে গিয়ে ওখানে না এক ধরনের পোকা আছে, যে পোকাগুলো যদি মানে লাইটে খুব অ্যাট্রাক্ট হয়, এবং লাইটে অ্যাট্রাক্ট হয়ে সেগুলো যখন তাজমহলের উপর বসবে, ওরা এক ধরনের একটা অ্যাসিড ছাড়ে, তাতে তাজমহলের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা রিজন। আর একটা রিজন, সেটা হচ্ছে লাইট পলিউশন। তাজমহল রাতের যে ধরে নাও তারার আলো হোক বা জ্যোৎস্নার আলো, সেখানে তাকে দেখতে যতটা সুন্দর লাগে,
সেটা লাইট মানে হাজারো কৃত্রিম লাইটে সেই জিনিসটা আসবে না, এই কারণে লাইট জ্বালানো হয় না। তার মানে এটা অনেক জায়গাতেই আছে তুমি যেটা বলছো। মানে আমার হিস্টোরিক্যাল প্লেসেস খুব বেশি ঘোরা হয়নি, আমি একটুখানি নেচারের দিকে বেশি কনসেন্ট্রেট করি, একটুখানি প্রকৃতিপ্রেমী মানুষ আর কি। তো মানে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে একটুখানি হিস্ট্রির দিকেও নজর দিতে হবে। অবভিয়াসলি অবভিয়াসলি দারুণ লাগবে। মানে তুমি যখন আর আরেকটা জিনিস যেটা আমরা ভুল করি, লাইক তাজমহলে যাচ্ছি তা কোনো গাইড ছাড়া। হ্যাঁ, গাইড সবসময় নেবে, না হলে ওই পুরো ফোর্টটায় ঘোরা বা তোমার পুরো ট্যুরটা ক্যান্সেল হয়ে যাবে। দিনের শেষে মনে হবে যে কি করতে দেখলাম আমি। আমি যেটা তোমাদের হায়দ্রাবাদের কথা বলছিলাম, গোলকোন্ডা ফোর্টটা একটা ইঞ্জিনিয়ারিং মানে অসাধারণ জিনিস। মানে আজ থেকে প্রায় 300-400 বছর আগে তৈরি হয়েছে। লাইক তুমি ভাবো, তুমি এখানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছ, 1 কিলোমিটার দূরে একটা উপরে সেখানে আওয়াজটা শোনা যাচ্ছে, ভাবতে পারছো? মানে তারপরে এই রুমে কে কি কথা বলছে, পাশের রুম থেকে কান পাতলে সব কিছু শুনতে পাচ্ছে এত সুন্দরভাবে। মানে খাবার জায়গা রয়েছে, রাজার ধরো যারা গেস্ট আসতো তাদেরকে এই রুমটা রাখলো, তাদের খাবার দাবার এখানে দিচ্ছে, এই রুমে বসে তারা কি কথাবার্তা বলছে উপরের রুমে বসে শুনতে পাচ্ছে। রাজাকে সিগন্যাল দেওয়ার জন্য হাততালি দিচ্ছে, শুধু উপরে সাউন্ড চলে যাচ্ছে। মানে এই জিনিসগুলো গাইড ছাড়া তুমি বুঝতে পারবে না। ইভেন গোলকোন্ডা ফোর্ট যেটা রয়েছে ওখান থেকেই বলা হয় যে কোহিনুর যে হীরাটা ওখান থেকেই পাওয়া গেছে, এবং ওটা একটা বড় হীরের খনি ছিল ওই জায়গার আশেপাশে। গাইড ছাড়া এগুলো কেউ তোমাকে বলবেই না। তাজমহলের কত কিছু রয়েছে মানে অজানা জিনিস। লাইক আমরা তো এখন ভিডিও করতে করতে অনেকটাই মানুষ জানে তাজমহলটা যেহেতু কমন জায়গা। তাজমহলে যে 4টে পিলার রয়েছে, এই পিলারগুলো কিন্তু একটু বাইরের দিকে হেলানো রয়েছে। কারণ কি, এটাও একটা ইঞ্জিনিয়ারিং মানে আর্কিটেকচারাল একটা সুন্দর জিনিস রয়েছে, যে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে পিলারগুলো বাইরের দিকে ভেঙে পড়বে, ঠিক আছে, যাতে ভেতরে না পড়ে, মেইন গম্বুজটা যাতে মানে সুরক্ষিত থাকে। ইভেন এই তাজমহলের যে দিকটা আমরা দেখি বিশেষত, সেটা কিন্তু তাজমহলের পেছনের দিক। তাজমহলের মেইন এন্ট্রান্স ছিল যমুনার দিকে, আচ্ছা। ঠিক আছে। ইভেন তারপরে তোমার মানে ওখান থেকেই ঢুকতো। তাজমহল থেকে আগ্রা ফোর্ট দেখা যায়, আগ্রা ফোর্ট আর তাজমহলের মাঝখান থেকে একটা সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গ দিয়ে শাহজাহান যখন বৃদ্ধ ছিলেন তখন তিনি যাতায়াত করতেন। তো আমি বলবো যে যে কোনো ফোর্ট অলওয়েজ গাইড নিয়ে ঘোরা উচিত। তার মানে ডিটেলে বোঝার জন্য গাইড নেওয়াটা জরুরি। না হলে মনে হবে যেন কি করতে দেখতে আসলাম, কি একটা খান্ডার ভাঙাচোরা জিনিস, ফিল আসবে না কিছু। মানে তোমার ইতিহাসের প্রতি এই ভালোবাসা কি বরাবরই ছিল? না, ইতিহাস পড়তে ভালো লাগতো না একদমই। চ্যানেলের কাজ করতে করতে ইতিহাস জানতে ভালো লাগছে। একটা জিনিস ফিল করতে পারি, ইতিহাস আমি কাউকে ছোট করছি না, ইতিহাস আমাদের না ভালোভাবে পড়ানো হয়নি। আমাদেরকে কখনো কখনো মনে হয় যে জাস্ট মুখস্থ করতে হবে। ইতিহাস মানেই আমাদের কাছে একটা ধারণা হয়েছে নোট লিখতে হবে খাতায়, সাল লিখতে হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু ইতিহাস পড়ার ধরনটা টোটালি ডিফারেন্ট। মানে আমাকে ঘটনা জানতে হবে। আমি যদি তাজমহলের সম্বন্ধে খুব ভালোভাবে মানে একটা তাজমহল বলি, বা গোলকোন্ডা ফোর্ট, বা ধরে নাও সিংহাগার ফোর্ট, এই ফোর্টগুলো সম্বন্ধে ঘটনাগুলোকে যদি আমরা জানি, সাল আপনা আপনি মনে থাকবে। সালের থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে জিনিসগুলোর ব্যাপারে জানা, এটা হচ্ছে ব্যাপার। তো হিস্ট্রির ব্যাপারে আমার আগে অতটা ইন্টারেস্ট ছিল না, চ্যানেলে কাজ করতে করতে দেন আস্তে আস্তে হিস্ট্রির প্রতি একটা তোমার পড়াশোনা কি নিয়ে? এইচএসে সায়েন্স ছিল, তারপরে 1 বছর ফিজিক্স অনার্স নিয়ে পড়েছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। দেন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাড়াতাড়ি একটা জব পেতে হবে। তারপরে একটা কোম্পানিতে ঢুকলাম, তারপরে আমি একটা কোম্পানিতে ঢুকেছি। দেন এখন এই যে ইউটিউব করছি, ইউটিউব করতে করতে হিস্ট্রি নিয়ে যেহেতু এতটা ইন্টারেস্ট, তো রিসেন্টলি আমি হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করলাম। তার মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এখন হিস্ট্রিতে গ্র্যাজুয়েট। হ্যাঁ, কি কন্ট্রাস্ট! এখন আমার হিস্ট্রি বলতে সব থেকে ভালো লাগে। তবে এমন নয় যে সায়েন্সের প্রতি ইন্টারেস্ট নেই, সায়েন্স নিয়েও আমার চ্যানেলে অনেক ভিডিও করেছি। এবং অ্যাকচুয়ালি সায়েন্স বলতে আমরা অনেকেই ভাবি যে পড়াশোনার মধ্যে সায়েন্স, কিন্তু এক্স্যাক্টলি আমরা যেখানে বসে আছি সব কিছুর পিছনে সায়েন্স জড়িয়ে রয়েছে, এবং সায়েন্সের সম্বন্ধেও আমাদের সবার জানা উচিত। না হলে কি বলবো, একটা সমাজ এগোতে পারবে না। সায়েন্স সম্বন্ধে অবভিয়াসলি জানা উচিত। তুমি ভগবানে বিশ্বাস করো? ভগবানে বিশ্বাস করি। তোমার কাছে ভগবান কনসেপ্টটা এটা ঠিক কিরকম? আমি কখনো সেভাবে ভাবিনি। বলতে পারো ভগবান মানে একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভিটি, প্লাস আমি ভীষণ পরিমাণে
প্রত্যেক দেবতারই আমি ভক্ত। অনেকে থাকে না যে আমি রামের ভক্ত, আমি কৃষ্ণের ভক্ত, আমি রামকে ছোট করে দেখব। আমার কাছে ওরকম নয়। আমার কাছে ধর্ম মানে সবাই সমান আমার কাছে, ঠিক আছে? মানে ওই দেবাদিদেব মহাদেব যতটা তাকে আমি প্রায়োরিটি দেব, আমার কাছে বিষ্ণু তার প্রায়োরিটি ততটাই। তো এক কথায় মানে এটা এক্সপ্লেন করা খুব কঠিন যে মানে আমি কিভাবে ভগবানকে দেখি। আমি যখন বিপদে পড়ি আমি ঈশ্বরকে ডাকি, এবং ঈশ্বরের কাছে আমি ছোটোবেলায় চাইতাম অনেক কিছু, এটা লাগবে ওটা লাগবে। এখন আর কি চাই না, আমি বলি যে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে সবাই ভালো থাকবে, এইটুকুই। তুমি একটা বিশাল বড় কথা বললে জানো তো, মানে তুমি অনেক কিছু হয়তো না ভেবেও বললে, যেটা ফিল করো সেটা বললে। এই যে তুমি বললে যে ঠাকুর তুমি ভালো থেকো, এই কথাটা আমরা কতজন বলতে পারি? এক্স্যাক্টলি তাই। কারণ যে সবাইকে মানে ভালো রাখছে, যে সবার জন্য ভাবছে, তার জন্য তো আমাদের ভাবা উচিত। ঠাকুরের সামনে ভোগ দিয়ে দিলাম, অথচ ঠাকুরকে মন থেকে চাইলাম না, মানে কোথাও গিয়ে যেন ঈশ্বরের প্রতি ভালোবাসাটা যেন ডিউটি না হয়ে যায়, সেটা যেন মন থেকে আসে। তুমি যদি বলো যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, হয়তো লাস্ট 4-5 মাস আমি ঠাকুর ঘরে ঢুকতে পারিনি, সময় হয়ে ওঠেনি, কিন্তু মন থেকে আমি সবসময় বিলিভ করি যে আমার মধ্যে ঈশ্বর রয়েছে। খুব সুন্দর ভাবনা, এই ভাবনাটা বাঁচিয়ে রেখো। থ্যাংক ইউ। তুমি মাঝে বললে যে ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তুমি জীবনে দেখেছো, কেন সেই ফেজটা কেন এলো? বরাবরই ছিল ফিনান্সিয়াল ক্রাইসিস, এবং খুব এক্সট্রিম লেভেলের ছিল সেটা। আমাদের 4 জনের ফ্যামিলি ছিল, মা, বাবা আর দিদি। বাবা সেলসম্যান ছিলেন, বিভিন্ন স্টেটে যেতেন, সেখানে গিয়ে শাড়ি বিক্রি করতেন। পড়াশুনোটা অনেক কষ্ট করে করিয়েছেন, বই খাতাও অনেক সময় হয়েছে যে সেকেন্ড হ্যান্ড মানে যে বই হয় সেগুলো পড়েছি, অন্য কারো জামা পরেছি, স্কুলে ড্রেস পরেছি নিজেরা। মানে এমনও দিন গেছে যে একটা ডিম আমরা সুতো দিয়ে কেটে হাফ হাফ করে খেতাম। তো সেই দিনগুলো মানে ফেস করেছি। এবং একটা সময় পর বাবা যখন দেখলাম যে সে পারছে না, তার বয়স হয়ে যাচ্ছে, আমার নিজেকেও সাপোর্ট দেওয়া উচিত, আমি এইচএস দেওয়ার পরে জলের ব্যবসা শুরু করি। যে জলের যে কন্টেনার, যে ড্রামগুলো রয়েছে, সেগুলো আমি লোকের বাড়িতে পৌঁছে দিতাম। বাবার একটা ব্যবসা ছিল, আমি সকালবেলা এগুলো দিতাম, দেওয়ার পরে আমি কলেজ যেতাম। কিন্তু কী হতো, মানে দেরি হয়ে যেত কলেজ যেতে। তো তখন আর ফিজিক্স অনার্সটা কমপ্লিট করতে পারলাম না, এবং আমাকে ইমিডিয়েটলি একটা কিছু জব করতেই হতো। তো ওই সিচুয়েশানটা, মানে টাইম পিরিয়ডটা খুব মানে খারাপ গিয়েছিল। এখন ওভারকাম করে এসেছি, এবং এখন মনে হয় যে ওই জিনিসটা হয়েছে বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, নিজেকে সেইভাবে তৈরি করতে পেরেছি। মানে ওটা একটা ইন্সপিরেশন কোথাও না কোথাও তোমাকে কাজ করিয়েছে তোমার ভেতরে, যে আমায় ভালো কিছু করতেই হবে, কিছু একটা করতেই হবে। এবং নিজেকে কখনো নিজের প্রতি বিশ্বাসটা কখনো হারালে হবে না, যে তুমি পারবে করতে। ঠিক আছে, একটু দেরি হচ্ছে, কি আছে, অনেকে হতেই পারে লাইক দেখে ও এত অল্প বয়সে এত কিছু করে নিল, কোনো অসুবিধা নেই। কেএফসির যে ফাউন্ডার ছিলেন, তিনি তার মানে জীবনে একদম শেষ পর্যায়ে গিয়ে সাকসেস হয়েছিলেন। তো ওটা ম্যাটার করে না, তুমি চেষ্টা করে যাও, যদি ভালো মন থেকে যদি করতে থাকো, একদিন একদিন তুমি সাকসেস পাবেই। বাড়িতে সবার কি রিয়াকশন, মানে ছেলে এতটা উন্নতি করেছে লাইফে, এতটা সাকসেসফুল এখন নিজের কাজে? আমার মা বাবা খুব খুশি। আমি যখন জন্মাই তখন আমাদের ফ্যামিলি কন্ডিশন তো খুবই খারাপ ছিল। তখন আমার দিদিমা আমার মুখ দেখে আমার মাকে বলেছিল যে, আমার মায়ের নাম মীরা, তো তোর ভাগ্য বদলাবে এবার, বুঝিস? তো সেই জায়গাটা এখন আমি দিতে পেরেছি, ভালো লাগে, সবাই খুব খুশি। যেটুকু আমি জানি না বেশি কিছু করতে পেরেছি কিনা, তবে আমি আমার সাধ্যমতো সব কিছু চেষ্টা করি তাদেরকে খুশি রাখার জন্য। এবং আমার মনে হয় এটা আমাদের সবার মানে মেইন কর্তব্য, যে আমার ফ্যামিলিকে, আমার মা বাবাকে আমি হ্যাপি রাখবো, তারা যে লাইফটায় যে জিনিসটা পায়নি সেই জিনিসটা যাতে আমি তাদেরকে দিতে পারি। ভালো ছেলে। অবশ্যই, মানে এরকম ভাবনা চিন্তা থাকা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে তো সব হারিয়ে যাচ্ছে। তোমার কথাগুলো শুনে সত্যিই খুব ভালো লাগলো। লাস্ট ইয়ার বিয়ে করেছো? বিয়ে করেছি, 8 বছর ছিল, 2017, 2024, কত হচ্ছে, 7 বছর রিলেশন ছিল। যখন এই ভিডিওটা পোস্ট হবে বাড়িতে গিয়ে তোমার কপালে দুঃখ আছে। দুঃখ আছে, হ্যাঁ। এটা এই ছেলেরা আমরা ডেট ভুলে যাই, ডেট মনে থাকে না, লজিক মানে
লজিক্যাল জিনিস না হলে মানে এবার আরও কেস খাবো, থাক চেপে যাই এবার। না না বলো বলো। বেশি কিছু বলা যাবে না, মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো, না কিছু না। না না বলে ফেলো বলে ফেলো। মানে হচ্ছে কি, লাইক ধরে নাও ডেটগুলো মনে থাকে না, যে হ্যাঁ আমি জানি আমার বিয়ে হয়েছে, গত বছর হয়েছে, এই বছর হয়েছে, কিন্তু এই এক্সাক্ট হয়তো ডেটটা হয়তো ভুলে গেলাম। বিয়ের ডেট হতেই পারে, লাইক যে কোনো ডেট হতে পারে, ঠিক আছে। বিবাহিত মানুষ বিয়ের ডেট ভুলে যেও না কিন্তু। অসুবিধা নেই, বউ মনে করিয়ে দেবে, সাপোর্টিভ। তাই তোমার ও কাছে জানে আমি ভুলে যাই, ঠিক আছে। ও বল ইভেন মানে আমি খুব তাড়াতাড়ি জিনিস ভুলে যাই, এবং আমি তার জন্য অনেক হ্যাপি থাকি। আমার যখন সবাই কলেজ পাস আউট করে চলে যায়, অনেকে এখনও ভেবে কষ্ট পায়, আমি ভাবি না, আমি পুরনো কথা খুব বেশি ভাবি না। আমি কখনো বলি না যে আমি যদি ওই দিনটায় ফিরে যেতাম তাহলে কী হতো। আমি এখন যেখানে আছি এটাকে, প্রেজেন্ট টাইমটাকে আমি এনজয় করি ভীষণ পরিমাণে, পাস্ট নিয়ে বেশি ভাবি না। না পাস্ট নিয়ে পাস্টে পড়ে থেকেও তো খুব একটা লাভ নেই, লাভ নেই, এক্স্যাক্টলি তাই। তার থেকে প্রেজেন্টটাকে ভালো করা দরকার, আর ফিউচারটা যাতে ভালো হয় সেটা ভাবলেই হলো। ভীষণ ভালো লাগলো মিঠুন গল্প করে, থ্যাংক ইউ দিদি। কেন তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ। আমার সাথে মানে তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, অনেক বিষয়ে কথা বলতে পারলাম, অনেক যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম এতদিন ধরে পারছিলাম না, প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিলে। তোমার টিমকেও অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আর তোমাকেও থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, আরো অনেক 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 সফল হও। তুমি ভালো থেকো দিদি, তুমি মানে আরও বেশি সাকসেস হও, এবং চেষ্টা করবো যে মানে মানে কি বলবো, আশা করবো যাতে তোমার এই বছরের মধ্যে 1 মিলিয়ন হয়ে যাক। 1 মিলিয়ন অনেক 1 million হয়ে দূরে। গেলে একটা বড়সড় পার্টি হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।